আসসালামু আলাইকুম ফারুক ভাই, আমাকে শোনা যাচ্ছে? ভাই আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে আপনাকে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ফাহমিন কি অবস্থা? ভাই আসসালামু আলাইকুম ভাই, শোনান ভাই আমাকে। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ফাহমিন কি আগের ক্লাসে ছিলি? ভাই আমি তো আপনার আগের ক্লাসে বারবার কথা বলছি, আপনার হেডফোনে কোনো প্রবলেম মনে হয় ভাই। না না, আপনি আমার সমস্যা ছিল যে কিবোর্ডের একটা বাটন আছে, ওই বাটনটা প্রেস করা ছিল, যার কারণে হচ্ছে আমার কিছু শোনা যাচ্ছিল না। ও হ্যাঁ, আল্লাহ, আমি আমি তো আমি আপনি আমি ভাই কিছুই আপনি বুঝতেছিলাম না। আপনি ভাই হ্যাঁ, মাঝখানে ডাক দিছিলেন দুইবার ভাই, আমি হ্যাঁ, রেসপন্স করছিলাম কিন্তু আমি ভাই ভাবলাম যে ফাহমিন মনে হয় নাই। না না ভাই, তারপরে আমি ছিলাম ভাই। ক্লাসটা শেষ করলাম, দেখি উদ্ভাসের ভাই কোনো কথাও বলে না। হ্যাঁ, তারপরে অনেকক্ষণ ডাকাডাকির পর দেখি চ্যাটে লিখতেছে যে সবাই ভাই আমি হেডফোনের কথা প্রবলেম। বলছি, আপনি শুনতে পাননি? হ্যাঁ হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছি। সবাই লিখছে যে চ্যাট বক্সে লিখছে যে হেডফোনে প্রবলেম, তখন হঠাৎ করে দেখলাম বাটনটা প্রেস করা আছে। এই মিউট আর করা কি। ছিল আর কি। হ্যাঁ, ঠিক 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 আছে আছে। ভাই, একটু শুরু করি, 1-2 মিনিট পরে শুরু করি। ঠিক আছে, আপনি একটু রেস্ট নেন, সমস্যা নেই, আমি আছি। আচ্ছা, ফাইম জিজ্ঞেস করছো অ্যাডমিশনের আগে আর কতদিন পাবো, একটু আইডিয়া দিলে ভালো হয়। আসলে এটা আমরাও জানি ওদের না। হ্যাঁ, এটা ওদিন তো থেকে শেষ হতে তো- পারে। তোমাদেরকে জানানো হবে ফেব্রুয়ারি, সবকিছু। ফেব্রুয়ারিতেই শেষ হবে। জি। ফেব্রুয়ারিতে শেষ হবে, কিন্তু মানে কবে পরীক্ষা হবে এগুলো বিষয় তো আসলে সরকার থেকে যখন নির্দেশনা আসে সেই সময় পরীক্ষা হবে। আমরাও এবং এরপরেও পরীক্ষা, এটা শেষে তোমরা জানো এরপরে তোমাদের পরীক্ষা হবে, মডেল টেস্ট হবে। তো মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ ওইগুলো ভালো করা সম্ভব। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া ভালো আছি। ভাইয়া আমরা শুরু করে দিতে পারি। আচ্ছা, একটু শুরু করে দিই, কারণ যেহেতু আজকে শুক্রবার দিন। ওকে, একটু ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করতে চাই, আজকে আমাদের এম থ্রি লেকচার আমাদের আজকে 3টা টপিক আছে। 3টা টপিক হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, বহুপদী এবং দ্বিপদী, 3টা চ্যাপ্টারই খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের এই কোর্সটার বা এই যে কোর্সের যে ক্র্যাশ প্রোগ্রামের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে অনেকটা এরকম যে আসলে আমরা এই কোর্সে চেষ্টা করব যে একেবারে খুব যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের সাথে ডিসকাস করা, প্রিভিয়াস ইয়ারের কিছু টাইপগুলো তোমাদের দেখায় দেওয়া যে এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে, এবং ওই টাইপের উপর ভিত্তি করে তোমরা প্রিপারেশনগুলো নিবা। তো সবার আগে প্রথমে একটা কথা বলে রাখি যে এই লাস্ট মোমেন্টে আসলে প্রিপারেশনটা কিভাবে হবে। যদিও আসলে এগুলা নিয়ে অনেক কথা হয়েছে, অনেকে আসো এই ক্লাসগুলা আগেও করছো বা আগে উদ্ভাসের যে প্রোগ্রামগুলো ছিল সেই প্রোগ্রামে এই ক্লাসগুলো দেখা হয়েছে। তো শুরুতে যে জিনিসটা মনে রাখতে হবে যে অ্যাডমিশন টেস্টে তুমি যদি ভালো করতে চাও, আসলে এখন তোমাদের হাতে পুরা এত সময় নাই যে ভাইয়া আমার পক্ষে এখন বইয়ের সবগুলো অঙ্ক করা বা কনসেপ্ট বুক পড়া, প্র্যাকটিস বুক সলভ করা, কোশ্চেন ব্যাংক করা খুব ডিফিকাল্ট। আসলে হাতে সময় এত থাকে না, আর শুধু তো ম্যাথ পড়তে হয় না, একই সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, অন্যান্য সাবজেক্টও আছে। তো সবকিছু নিয়ে আসলে পড়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দরকার সেটা হচ্ছে টপিক বেস প্রিপারেশন নিতে হবে। টপিক বেস প্রিপারেশনটা মানে কি? টপিক বেস প্রিপারেশনটা মানে হচ্ছে, সাপোজ তুমি যদি এভাবে চিন্তা করো যে দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারটা যদি নাও, আমরা একটা চ্যাপ্টার উদাহরণ দিই। যে কোনো চ্যাপ্টারের শুরুতে তুমি দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারটা নিলা, রিভিশন কিভাবে দিবে আমি রিভিশন দেওয়ার মেথডটা বলতেছি। তোমরা ফার্স্ট অফ অল কোশ্চেন ব্যাংকটা খুলবা। কোশ্চেন ব্যাংকটা থেকে তোমার যে কাজটা করতে হবে, তোমাকে একটু টাইপ অ্যানালাইসিস করবা। টাইপ অ্যানালাইসিস মানে কি? টাইপ অ্যানালাইসিস মানে হচ্ছে তুমি বিগত 15 বছরের কোশ্চেন দেখো, বিগত 10 বছরের কোশ্চেনে দেখো যে কোন ধরনের কোশ্চেন গুলো আসে। একটা লিখো, টাইপ করো, টাইপগুলো খাতার মধ্যে লিখো যে লাইক ভাইয়া এক্স বর্জিত পদটা আসে, বুয়েটে লাস্ট কয়েক বছরের ধারার যোগফল নির্ণয়টা আসে। তো একটা লিস্ট করো যে ভাই কোন টাইপের ম্যাথগুলো আসে, এটার একটা লিস্ট থাকতে হবে। দেন তুমি একটা একটা করে টাইপে যাও যে ভাই এই টাইপটা কি পারো কিনা। হ্যাঁ, তুমি এক্স বর্জিত পদটা পারো, এটা আর করার দরকার নেই। তুমি দেখলা যে হ্যাঁ আমি ভাইয়া ধারারটা এত ভালো পারি না, তাহলে বই থেকে ধারার সমষ্টি নির্ণয় 2টা অঙ্ক করে ফেলো।
তো রুলটা আসলে এরকম হওয়া উচিত। তুমি যদি এখন বসে বসে বইয়ের সব অঙ্ক করতে চাও, সব অঙ্ক করার তুমি সময় পাবা না, রিভিশনটাও ভালো হবে না। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অনেকেই আমি জানি তোমাদের মধ্যে অনেকেই বাসায় রেগুলার বেসিসে পড়াশোনা করো, কিন্তু আসলে অল্প একটু কোশ্চেন ব্যাংক পড়ো, অল্প একটু কনসেপ্ট বুক পড়ো, অল্প একটু বই পড়ো, যার ফলে একটাও পড়া হয় না। তো একটু নিজেকে অর্গানাইজড ওয়েতে আগাবা, যে চেষ্টা করবা যে টাইপগুলো আগে নোট ডাউন করতে, দেন ওই টাইপগুলোর উপর বেস করে একটা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবা। আর এই টাইপ অ্যানালাইসিস করার পরে আমার মনে হয় জাস্ট কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেললেই, টপ টু বটম কোশ্চেন ব্যাংকটা সলভ করলেই আর কিছু করা লাগবে না। এখন তুমি বলতে পারো ভাই নতুন করে একটা বই পড়ার দরকার আছে কিনা, এখন আসলে টাইপ বললে তো অনেক কিছু বলা যায়, কিন্তু আসলে অতটুকু সময় আছে কিনা এটা হচ্ছে তোমার দেখার বিষয়। সময়টা আছে কিনা সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। So, একটু মনোযোগ দাও, মনোযোগ দিলে আমার কাছে মনে হয় আহ, বুঝতে পারবা। আর দাঁড়া এক সেকেন্ড, একটু তোমাদের ওয়েট। আচ্ছা, তাহলে আজকের আমাদের মেইন গোলটা কি? তো মেইন গোলটা হচ্ছে ভাই, আমরা আজকে 3টে চ্যাপ্টার দেখবো। ম্যাট্রিক্স দেখবো, বহুপদী দেখবো এবং দ্বিপদী দেখবো। তো আসো শুরুতে একটা কাজ করি, শুরুতে যদি আমরা ম্যাট্রিক্স দেখার কথা, আমরা একটা কাজ করি, আমরা শুরুতে একটু বহুপদী চ্যাপ্টারটার দিকে যাই। বহুপদী চ্যাপ্টারটা সবার আগে আলোচনা করি, যেহেতু চ্যাপ্টারটা একটু বড়, অঙ্কগুলো বড় হয়। বহুপদীটা আগে দেখি, দেন আমরা অন্যান্য চ্যাপ্টারের দিকে যাব। বহুপদী চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমরা যদি বিগত কয়েক বছরের কোশ্চেন দেখো, কয়েক বছরের কোশ্চেন দেখলে দেখবা যে বুয়েট এক্সামে ফ্রিকুয়েন্টলি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, প্রতি বছরই একটা কোশ্চেন আসে, কিছু কিছু বছর 2টা কোশ্চেনও আসতে দেখা গেছে। তো আমরা আজকে কয়েকটা টাইপ দেখাবো, এবং যেই টাইপগুলো আছে ক্লাসে আলোচনা করা হবে, মোটামুটি ভাবতে পারো যে এই টাইপগুলোই মোস্ট ইম্পর্টেন্ট, বাট এছাড়াও আরো অনেক টাইপ আছে। সো কোশ্চেন ব্যাংকটা দেখে নিজে নিজে এই অ্যানালাইসিসটা করতে হবে যে কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে। তো ভালো করে মনোযোগ দিলে হয়তো বা কিছুটা বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, সবাই একটু ক্লাসের দিকে মনোযোগ দাও, ক্লাসের দিকে মনোযোগ দাও। আমার কাছে মনে হয় ক্লাসের এই কথাগুলো শুনলে আসলে হবে। তো ফার্স্ট অফ অল একটা জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই, দেখি কয়জন এই কনসেপ্টটা ধরতে পারো। খুব ভালো করে একটু বুঝাই। এভাবে চিন্তা করি যে এই পার্টটা একটু ভালো করে দেখো। তোমার কাছে একটা ধরো আমি একটু লিখি, আমার কাছে একটা ত্রিঘাত সমীকরণ আছে। একটু মনোযোগ দাও সবাই, থিওরিটা আরেকবার একটু রিভিউ করি। একটা ত্রিঘাত সমীকরণ আছে যার মূল ওয়ান টু -3, 1 2 -3। প্রশ্নটা হচ্ছে, যদি কখনো মূল বলে দেওয়া হয় তাহলে সমীকরণটা আমি কিভাবে বের করতে পারি? সমীকরণটা বের করার উপায় কি? এটা সবাই জানো নিশ্চয়ই, আর যারা জানো না তারা এখন থেকে এটা মনে রাখবা। সমীকরণটা বের করার উপায় হচ্ছে, যে মূলগুলো থাকে সেগুলোকে বিয়োগ করে দিতে হয়। যেমন প্রথম মূলটা 1, তাহলে x-1, পরেরটা হচ্ছে 2, তাহলে x-2, তারপরেরটা হচ্ছে -3, তাহলে এটা কত হয়ে যাবে বলো দেখি ভাই? x+3 = 0। দেন তুমি জাস্ট এইগুলাকে কি করে দিবে, এগুলোকে গুণ করে দিবা, গুণ করে দিলেই তুমি তোমার অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে অলওয়েজ মনে রাখার চেষ্টা করবা, যদি কখনো কি দেওয়া থাকে বলো দেখি, যদি কখনো আমার একটা সমীকরণের মূলগুলা বলে দেওয়া থাকলে আমরা এইভাবে অঙ্কটাকে করে ফেলতে পারবো, এটা নিয়ে প্রবলেম হওয়ার কথা না, খুব সহজ। এবার আসো, যে অঙ্কটা বুয়েট পরীক্ষা আসা অঙ্কটা, এই অঙ্কটা তাহলে সলভ করে আমার মনে হয় অনেকে করে ফেলছো, বা এগুলো যখন আগে ক্লাস নিছিলাম তখন এগুলো পড়াইছিলাম। একটা চতুর্ঘাত সমীকরণ আছে, চতুর্ঘাত সমীকরণের 2টা মূল দেওয়া আছে 2 3, 2টা মূল 2 3, এবং বাকি 2টা মূল এই সমীকরণের মূল হবে। আর 2টা মূল যদি হয় 2 3, তাহলে তুমি বলতে পারো ভাই একটার জন্য লিখতে পারবো হচ্ছে x-2, আরেকটা আছে 3, আরেকটার জন্য লিখতে পারবো হচ্ছে x-3, আর এটা হচ্ছে x² + 4x + 5 = 0। এবং যারা ক্লাসটা মনোযোগ দিচ্ছ তারা একটু বুঝতে পারছো ভাই, এই জিনিসটাকে গুণ করে লিখতে হবে। কারণ কেউ যদি অ্যাডমিশন টেস্টে এইগুলো একটু বুঝতে হবে, অ্যাডমিশন টেস্টে কেউ যদি এখানে অ্যান্সার লিখে দিয়ে আসো, হয়তোবা তাকে স্যাররা 10-এ 8 দিবে, আর 10-এ 10 পাইতে গেলে পুরো ক্যালকুলেশনটা কমপ্লিট করতে হবে। So, এই জিনিসগুলো একটু বোঝা দরকার। এবং তোমরা অনেকেই যখন ক্লাসে পড়াই জিজ্ঞেস করো, ভাই এটা অ্যাপ্লাই করা যাবে কিনা, এটা অ্যাপ্লাই করা যাবে কিনা। মনে রাখবা, অ্যাডমিশন টেস্টের জন্য তুমি সকল প্রকার শর্টকাট যেগুলো আছে, লাইন জাম্প যেগুলো আছে, এগুলো অবশ্যই করতে পারবা। এবং স্যাররা এই জিনিসগুলো খুব পছন্দ করে, যে তোমরা যদি লাইন জাম্প করে অঙ্কগুলো করো, একেবারে ডিটেল লেখার কোনো দরকার নাই।
এবং প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারা যাবে। ওকে, মনোযোগ দিই তাহলে আমরা আস্তে 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 দেখি সামনের দিকে। তাহলে আমরা এইরকম ভাবে যদি কখনো মূল দেওয়া থাকে, মূল দেওয়া থাকলে আমরা জাস্ট এক্স থেকে বিয়োগ করে দিয়েই সমীকরণটা গঠন করে ফেলবো। বুয়েট পরীক্ষা আসা একটা কোশ্চেন, আমরা মোটামুটি কিছুটা হলেও বুঝতে পারছি। ওকে, নেক্সট চলে যাই পরের অঙ্কটা। পরের অঙ্কটা বুয়েট রিসেন্টলি আসা অঙ্ক, 16-17 সালের অঙ্ক, সেম টাইপের। কি বলছে? এই অঙ্কটা আমি জানি পারো, আর যারা পারো তারা নিজেরা নিজেরা করে ফেলো, তাহলে দেখবে আজকে প্রায় অনেকগুলো 30-40টা অঙ্ক করা হয়ে যাবে ক্লাসের ভিতরেই। প্রশ্নের মধ্যে বলছে দুইজন ছাত্রকে একটি দ্বিঘাত সমীকরণ সমাধান করতে বলা হলো। প্রথম ছাত্র এক্স এর সহগ ভুল লিখে অ্যান্সার লিখছে হচ্ছে 2 আর 6, দুটি উত্তর পাইলো। তা তুমি বলতে পারো ভাই যদি 2 আর 6, তাহলে আমার সমীকরণটা সে লিখছিল কত? সে লিখছিল হচ্ছে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 6x প্লাস 12 ইকুয়াল টু 0। দেয়ারফর এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12 ইকুয়ালস টু 0। যারা ক্লাসটা মনোযোগ দিচ্ছ তারা বলতে পারো ভাইয়া এই যে ছাত্রটা আছে, এই ছাত্রটা এক্স এর সহগটা ভুল লিখছিল, তার মানে আমি বলতে পারি এর জন্য এইটা কারেক্ট, এইটা কারেক্ট। এক্স এর পার্টটাকে কি করছে? এই এক্স এর পার্টটা সে ভুল করছে, এক্স এর পার্টটা ভুল করছে। আর অপর স্টুডেন্ট কি করছে? অপর স্টুডেন্ট অ্যান্সার কি কি লিখছে? অপর স্টুডেন্ট অ্যান্সার লিখছে হচ্ছে 2 আর -9। তাহলে 2 আর -9 হলে কি বলতে পারো? 2 আর -9 বলে লিখতে পারি হচ্ছে এক্স মাইনাস 2 এক্স প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। দেয়ারফর এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9x মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এ কি কি ভুল লিখছে? হচ্ছে ধ্রুবকটা ভুল লিখছে। ধ্রুবকটা ভুল লেখা মানে বাকিগুলো ঠিক লিখছে, তার মানে সে এক্স, সে তোমরা বলতে পারো যে ভাইয়া সে এক্স স্কোয়ারটাকে ঠিক লিখছে, এটাকে ঠিক লিখছে, ধ্রুবকটাকে ভুল লিখছে। তাহলে বলো দেখি একটু চিন্তা করলে যে ভাই আসলে সঠিক ইকুয়েশনটা কত আসবে? আমরা এক কথায় বলতে পারি আমাদের সঠিক সমীকরণটা আসবে কত? এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0। আমার মনে হয় এর পরের পার্টটার করে দেওয়া দরকার নেই। এক্স প্লাস 4 এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা বলতে পারবো কত? এক্স এর মান হচ্ছে -3 -4। আমার মনে হয় এই জিনিসগুলো খুব ইজি, অ্যাডমিশন টেস্টে আসার মতো কোশ্চেন। ভালো করে দেখতে হবে, ভালো করে দেখতে হবে। সো একটু মনোযোগ দিবা, একটু মনোযোগ দিলে তোমার মনে হয় তোমরা কিছুটা হলেও বুঝতে পারবা। তো আমি আবার রিপিট করতেছি, এই জিনিসটা, এই কনসেপ্ট একটু ক্লিয়ার করার চেষ্টা করো। যদি কখনো মূল দেওয়া থাকে, মূল দেওয়া থাকলে জাস্ট বিয়োগ করলে অ্যান্সারটা পাওয়া যায়। এবং এইটা মানে তোমাদের অনেকে বলতেছো মানে পোস্ট ক্লাসের শুরুর দিকে যে ভাই একটু প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করেন বা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করেন। বিষয়টা হচ্ছে যে এটা তোমাদের বুঝতে পারা উচিত। তোমাদেরকে বিগত বছরের কোশ্চেন গুলা দেখলে তুমি এভাবে চিন্তা করো যে বুয়েটের লাস্ট 15 বছরের কোশ্চেনটা তুমি দেখো, ঢাকা ভার্সিটির লাস্ট 15 বছরের কোশ্চেনটা তুমি দেখো, তুমি দেখলে তুমি বুঝতে পারবা যে আসলে কি আসে। এটা এমন কোনো কঠিন কোনো সমীকরণ না যেটা সমাধান করা যাবে না, খুব সহজ জিনিস। একটু বুদ্ধি খাটাইতে হয়, নিজে নিজে একটু সময় দিতে হয়, সময় দিতে হয়। তুমি যদি বলতে পারো বা সবই যদি উদ্ভাস থেকে একেবারে নোট করে লিখে দেয়, তাহলে তো আসলে হয় না। বিষয়টা নিজে নিজের থেকেও কিছু জিনিস থাকে, ঠিক আছে? তো একেবারে তুমি যদি ওইভাবে চিন্তা করো, যে তোমরা চিন্তা করবে যে ইউটিউবে অনেক রান্নার রেসিপি আছে, তুমি চিন্তা করো তুমি আজকে ওই রান্নার রেসিপিটা দেখে নিজে রান্না করতে চাও, দেখবে রান্না ভালো হয় না। ডেফিনেটলি নিজের একটা ফ্লেভার দেওয়া লাগে, নিজে নিজে একটু সময় দিতে হয়, নিজে চিন্তা করতে হয়, তাহলে দেখবে একটু ভালো করা সম্ভব। ওকে, তো আসলে এবার আমরা একটু পার্ট পর্যন্ত বুঝতে পারলাম। নেক্সট আমরা যে টপিকটা দেখব, বা এই টপিক থেকে প্রশ্ন আসবেই, শিওর থাকো, প্রতি বছরই প্রশ্ন আসে। সেটা হচ্ছে যে মূলের প্রকৃতি বিষয়ক কিছু টপিক ছিল। এবং তোমাদের যাদের মনে আছে যে ভাই মূলের প্রকৃতি নির্ণয় করার জন্য আমরা যে জিনিসটা ফলো করতাম সেটা ছিল এইটা, b² - 4ac। এই জিনিসটা ছিল আমাদের মেইন জিনিস। এবং আমরা বলছিলাম ভাইয়া এখানে অনেকগুলো জিনিস পড়ছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে ভাইয়া b² - 4ac-র মান যদি গেটার ইকুয়াল হয়, গেটার ইকুয়াল 0 হলে আমরা বলছিলাম কি? গেটার ইকুয়াল 0 হলে আমরা বলছিলাম বাস্তব। যদি বলতাম b² - 4ac-র মান যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা বলছিলাম হচ্ছে মেবি সমান বলছিলাম। আমরা এরকম বলছিলাম b² - 4ac-র মান যদি লেস দেন 0 হয়, তাহলে আমরা বলতাম কি? কাল্পনিক বলতাম বা জটিল বলতাম। তো এরকম অনেকগুলা
রুল ছিল, তোমরা একটু এগুলো বই থেকে দেখে নিবা। সবগুলো আর লিখে দিচ্ছি না, এখন জাস্ট একটা অঙ্ক করানোর চেষ্টা করি। কুয়েট পরীক্ষা আসা একটা কোশ্চেন তোমাদের প্রত্যেকের পারা উচিত, যে 2x² প্লাস 6x প্লাস 5 ইকুয়াল টু 0। আমাকে অনেকে চ্যাটে অ্যান্সারটা লিখে বলে দিছো। এই মূলের প্রকৃতির বের করতে বলা হয়েছে। মূলের প্রকৃতি বের করার জন্য তুমি বলতে পারো ভাই b², তাহলে আমি বের করি b² মাইনাস 4ac এর মান, বা নিশ্চয়কের মানটা বের করি। তাহলে এখানে আসবে হচ্ছে 6² মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 5, therefore 36 মাইনাস, তুমি যদি এখান থেকে গুণ করো 40, তাহলে চলে আসবে হচ্ছে -4। যেহেতু -4 চলে আসলো, -4 চলে আসলে তোমরা বুঝতেই পারতেছো এখানে অ্যান্সার কোনটা আসতে পারে। অ্যান্সার আসবে হচ্ছে ডেফিনেটলি এ অ্যান্সার আসবে, কারণ জটিল আসবে, আর জটিল মূলগুলো অসমান আসে। অনেকে যখন পরীক্ষা দেওয়ার সময় অনেকে একটা কমপ্লেক্স দেখে অনেকে ভুলে এটা দাগায় দেয়। তো একটু মাথা ঠান্ডা করে অবজেক্টিভ গুলো দাগাতে হবে, তাহলে ইজিলি পারবা। ওকে, আচ্ছা, আমার মনে হয় জিনিসটা পারা যাবে এবং এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবো। ওকে, আমরা এই পার্টটা বুঝতে পারলাম, খুব সহজ অঙ্ক, এত কঠিন কোনো কিছু না। ওকে, নেক্সট চলে আসি অঙ্কটা। এই অঙ্কটা বুয়েটে 13 সালে আসা অঙ্ক, বোঝার চেষ্টা করো, 13 সালে আসছে। আর এই বছর তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, এই বছর অনেক ক্ষেত্রে অনেক জায়গায় বলতেছে, বা তোমরা মানে শুনতেছো যে এমসিকিউ পরীক্ষাও হতে পারে বিভিন্ন মহলে, হয়তোবা গুজবও বলতে পারো, বা সরাসরি কোনো নোটিশ না আসলেও একটু তো তোমরা জানতেছো যে ভাই এবার এমসিকিউ পরীক্ষা হওয়ার একটা সুযোগ আছে। তো আমার মনে হয় রিটেনের পাশাপাশি এমসিকিউটাকেও যথেষ্ট গুরুত্ব সহকারে প্র্যাকটিস করতে হবে। যদিও এখনো কোনো কিছু ফিক্স না, বাট একটা সম্ভাবনা তো আছেই। তো যেই সম্ভাবনা যেহেতু আছে, তাহলে চেষ্টা করতে হবে যে যাতে এই জিনিসটা নিয়ে প্রবলেম না হয়। তো প্রশ্নটা সবাই একটু মনোযোগ দাও। প্রশ্নের মধ্যে বলছে কি, একটা সমীকরণ দেওয়া আছে, বলছে এই সমীকরণের দুটি মূল সমান হলে কে এর মান বের করো। সমান হলে কে এর মান বের করো, তাহলে প্রশ্নেই বোঝা যাচ্ছে যে যদি আমাকে দুটি মূল সমান হয়, দুটি মূল সমান হলে আমরা জানি কি, দুটি মূল সমান হলে আমরা পড়ছি যে ভাইয়া b² মাইনাস 4ac এর মান 0 হইতে হবে। তাহলে b² মাইনাস 4ac এর মানটা বের করো। তাহলে b² এর মানটা কত আসবে, তুমি বলতে পারো -2k+2, এইটার স্কোয়ার -4। এর মান কত, এর মান হচ্ছে k-4, আর সি এর মানটা কত, সি এর মানটা হচ্ছে -1 ইকুয়াল টু 0। একটু প্রত্যেকের বুঝতে পারা উচিত। একটু কি, একটু হচ্ছে আমার এ, একটু হচ্ছে বি, আর এই পার্টটা হচ্ছে আমার সি। সবাই একটু শেষ করে ফেলো। শেষ করলে তুমি বলতে পারো ভাইয়া 4k+2 হোল স্কোয়ার, এখান থেকে আসবে মাইনাসটা 4 হয়ে যাবে, প্লাস k-4 ইকুয়াল টু 0। তুমি এটা 4 দ্বারা ভাগ করে ফেলো, তাহলে k² প্লাস 4k+4 প্লাস 4 দ্বারা ভাগ করে ফেললে এখান থেকে আমার চলে আসবে হচ্ছে k-4। সো তুমি বলতে পারো ভাইয়া এই 4 আর 4 বাদ যায়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি k² প্লাস 5k ইকুয়াল টু 0। কে কমন নিলে k+5 ইকুয়াল টু 0, দেয়ারফর k এর মান 0 -5। প্রশ্নের মধ্যে বলছে কে এর মান 0 হতে পারবে না, তাহলে এখান থেকে আমার চলে আসবে হচ্ছে -5 আমার অ্যান্সার চলে আসবে। খুবই সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক, না বুঝতে পারার কোনো কারণ নেই, এবং এগুলা প্র্যাকটিস করতে হবে। আরেকটা জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই আমি, যেহেতু এখন রিভিশন প্রোগ্রাম, এই কথাগুলো এখন বলা খুব গুরুত্বপূর্ণ। যে অনেক ক্ষেত্রে তোমরা যখন এই কোশ্চেন ব্যাংকের অঙ্কগুলা করো, অনেক ক্ষেত্রে অঙ্কগুলা দেখে মনে হয় এটা তো খুব সহজ অঙ্ক, খুব সহজ অঙ্ক। চেষ্টা করো যে ঘড়ি ধরে ধরে সলভ করার জন্য। ঘড়ি ধরে ধরে সলভ করা মানে কি, ধরো তুমি দেখলা যে তোমার একটা চ্যাপ্টার আছে বহুপদী, বহুপদী চ্যাপ্টারে অবজেক্টিভ আছে 30টা। এখন তুমি চিন্তা করো যে আমি যদি বুয়েট স্টাইলে আগাই বা ঢাকা ভার্সিটি স্টাইলে আগাই, এই 30টা অবজেক্টিভ সলভ করতে আমার কতক্ষণ সময় লাগার কথা। তুমি চিন্তা করতে পারো যে 30টা অবজেক্টিভ সলভ করতে গেলে আমার, হিসাব করে নিবা কতক্ষণ সময় লাগবে। ওই ঘড়ি ধরে ধরো 22.5 মিনিটের মতো সময় পাবা। ওই 22.5 মিনিটের ভেতরেই কি করতে হবে, এই প্রশ্নটাকে সমাধান করতে হবে। এইভাবে ঘড়ি ধরে প্র্যাকটিস করার চেষ্টা করো। কারণ অনেক স্টুডেন্টই আছে যে সলভ গুলো ঠিকই করতে পারে, কিন্তু ওই টাইমের ভিতরে করতে গেলে একটু ভুল হয়ে যায়। সো ওই টাইমের ভিতরের ভুলটার থেকে যাতে আমাদের প্রবলেম না হয়, এই জিনিসটা ভালো করে দেখতে হবে। সো এই পার্টটা অনেকটা ভালো করে দেখবা। আচ্ছা, নেক্সট চলে যাই পরের গুলা। আচ্ছা, নেক্সট পরেরটা, এটাও কুয়েট পরীক্ষা আসছে। কুয়েট পরীক্ষার মধ্যে বলছে কি, যে কে এর মান কত হলে এই সমীকরণের আহ দুইটা মূল পরস্পর উল্টা হবে, দুইটা মূল পরস্পর উল্টা হবে। তো উল্টা মূলের জন্য জাস্ট আমি একটা কনসেপ্ট তোমাদেরকে একটু শিখাই দিই। সাপোজ তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া আমার যদি এরকম থাকে,
ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 একটা সমীকরণ। আমি বললাম এর মূলগুলা উল্টা। উল্টা মিন্স হচ্ছে একটা যদি হয় আলফা, আরেকটা হবে 1/α। এবং তোমরা নিশ্চয়ই একটু আমার সাথে এগ্রি করবা ভাইয়া, আমি যদি এইটাকে গুণ করে দিই, মূলদ্বয়ের গুণফল যেন কত ছিল, c/a, কাটাকাটি করে এখান থেকে থাকবে 1 ইজ ইকুয়াল টু c/a, তাহলে a ইজ ইকুয়াল টু c। তাহলে অনেকেই বুঝতে পারতেছো যে এইটা অনেকে অনেক ক্ষেত্রে সূত্র হিসাবে মনে রাখে যে মূলগুলা যদি পরস্পর উল্টা হয় তাহলে a ইকুয়াল টু c হবে। a ইকুয়াল টু c হবে। তাহলে বলো দেখি এই অঙ্কে a এর মানটা কত? a এর মান হচ্ছে এইটা, আর c এর মান হচ্ছে এইটা। তাহলে এইভাবে একবারে করে ফেলে তোমরা অ্যান্সারটা নিয়ে আসো দেখি, খুব ফাস্ট অ্যান্সারটা নিয়ে আসো দেখি। তুমি বলতে পারো কে স্কোয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 3k প্লাস 1। আমার মনে হয় পরের লাইনটা আর আমার খুব এত ডিটেল করে না দিলেও হবে। তাহলে কে স্কোয়ার মাইনাস 3k মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কে প্লাস 4, কে মাইনাস 1 ইকুয়াল টু 0, কে এর মান 1 কমা মাইনাস 4। আমি একটু চ্যাটের অবস্থা দেখি, চ্যাটে কারা কতটুকু করতে পারছে। ওকে, নাইস। ম্যাক্সিমামই বলতেছো অ্যান্সার সি। অ্যান্সার সি বলতেছো, আমি কি ভুল করছি কোনো এক জায়গায়? আচ্ছা, আমি তাহলে তোমাদের সাথে আমার ভাইয়া -1,4 হবে। দাঁড়াও, আমি মনে হয় ভাইয়া আমার ভুল হয়েছে একটা জায়গায়, আমি একটু চেক করে দেখি। হ্যাঁ, আমার ভুলটা হয়েছে, আমি বুঝতে পারছি। এখানে আমি মিডল টার্মে উল্টা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ঠিক করে দেওয়ার জন্য। দাঁড়াও। তাহলে আমি একটু ঠিক করি। তাহলে আমার এখানে আসবে মাইনাস, এটা আসবে হচ্ছে প্লাস। তাহলে এখানে -1,4। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা 4। সো বোঝা যাচ্ছে এই টাইপের ম্যাথগুলা আমাদের মানে রিটেনেও আসতে পারে, বিশেষ করে ঢাকা ভার্সিটির মতো জায়গাতে। ঢাকা ভার্সিটি যেখানে ক্যালকুলেটরের ইউজটা একটু লিমিটেড, সেই সকল জায়গাতে রিটেনে ওই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে। আর ইঞ্জিনিয়ারিং জায়গাগুলোর জন্য ইম্পর্টেন্ট। এরকম কয়েকটা কনসেপ্ট একটু খুব ভালো করে দেখার চেষ্টা করবা, যে মূলগুলো পরস্পর উল্টা হলে কি আসতে পারে, বা আমাকে যদি বলা হয় সমান হলে কি আসতে পারে, এই জিনিসটা নিয়ে একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। ওকে, আর এই পার্টটা নিয়ে অনেকের একটু অনেকের কাছে কনফিউশন দেখলাম, যেখানে গেটার ইকুয়াল আপনি কেন দিচ্ছেন। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি যদি বলি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, এটা মানে কি? এটা মানে হচ্ছে তোমার মূলগুলো অসমান প্লাস বাস্তব। আর বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 মানে কি? এটা মানে ছিল হচ্ছে সমান প্লাস বাস্তব। তাহলে শুধু বাস্তব হওয়ার শর্ত, শুধু বাস্তব হওয়ার শর্ত কিন্তু গেটার ইকুয়াল। গেটার ইকুয়াল হবে, সেটা নিয়ে অনেকে কোশ্চেন করতেছিলাম, অ্যান্সারটা দিয়ে দিলাম। জাস্ট মাথার মধ্যে রাখার চেষ্টা করো। ওকে, নেক্সট চলে আসি আরেকটা প্রশ্ন দেখি। চুয়েট পরীক্ষায় আসা কোশ্চেন, রিটেনে আসা কোশ্চেন, ভালো করে বুঝতে হবে। দেখো, প্রশ্নের মধ্যে বলছে কি যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 4, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 8 ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল হচ্ছে 4। অলওয়েজ মনে রাখার চেষ্টা করবে, এগুলো ইজি কনসেপ্ট। যে ভাইয়া যদি কখনো বলা থাকে যে একটা সমীকরণের মূল দেওয়া আছে, তার মানে কি? তার মানে তুমি এক কথায় বলতে পারো না ভাইয়া, তার মানে অবশ্যই এই মূলটা দ্বারা সমীকরণটা সিদ্ধ হয়। তাহলে এই মূলটা দ্বারা যদি সমীকরণটা আমার সিদ্ধ হয়, তাহলে এক কথায় আমরা বলতে পারি ভাই, এখানে যদি আমরা মানটা বসাই দিই, 4 স্কোয়ার প্লাস পি ইন্টু 4 প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে 16 প্লাস 4p প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। দেয়ার 4p এর মান ওই পাশে চলে গেলে হচ্ছে 24। তাহলে পি এর মান বের হয়ে যাবে হচ্ছে -6। একটা পি এর মানটা বের করে ফেললাম একবারে। আর প্রশ্নের মধ্যে বলছে কি যে এই যে সমীকরণটা আছে, যে সেকেন্ড যে ইকুয়েশনটা আছে, সেকেন্ড ইকুয়েশনের মূল দুটি পরস্পর সমান। যারা ক্লাসটা ফলো আপ করতেছো তারা বলবা মূল সমান হওয়ার শর্ত কি? মূল সমান হওয়ার একটা শর্তই তুমি বলতে পারো হ্যাঁ পড়ছি। কোন শর্তটা পড়ছি? মূল সমান হওয়ার একটা জিনিসই পড়ছি, বি স্কোয়ার মাইনাস 4ac-র মান ইকুয়ালস টু 0। তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac-র মান বের করলে কত আসবে? তুমি বলতে পারো ভাইয়া পি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। মানটা বসায় দাও, পি এর মানটা। তো এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে 4n ইকুয়াল টু হচ্ছে তোমার 36। n এর মান মেবি 9 চলে আসবে, যদি আমার ক্যালকুলেশনে ভুল না হয়ে থাকে।
ক্যালকুলেশনে ভুল না হয়ে থাকলে এন এর মান আমার 9 চলে আসবে। থ্যাংক ইউ, সবারই 9 আসছে। সো ফার্স্ট অফ অল এই টেকনিকগুলা মাথার মধ্যে রাখতে হবে, এগুলা এত বেশি কনফিউজ হওয়া না। প্রশ্নের মধ্যে বলছে একটা মূল যেহেতু দেওয়া আছে, মূল দেওয়া মানে কি, এটা অবশ্যই মূলটা দ্বারা সিদ্ধ হবে। আর যেহেতু বলছে সমীকরণের মূল দুটি পরস্পর সমান, তুমি যেন সমান মূল হওয়া শর্ত একটাই। সমান মূল হওয়া শর্ত কি? সমান মূল হওয়া শর্ত হচ্ছে b² - 4ac এই মানটা কত হইতে হয়? এই মানটা আমার ইকুয়াল টু 0 হতে হয়। ইকুয়াল টু 0 ধরলা, b এর মান হচ্ছে p, a এর মান 1, c এর মান বসাই দিয়ে তুমি এখান থেকে n এর মানটা বের করে ফেলতে পারলা। এমন কোনো কঠিন কোনো কিছু হবে না, আমরা পারবো ইনশাআল্লাহ। দেখো কঠিন কিন্তু কিছু আসতেছে না, ফার্স্ট অফ অল তোমাদেরকে একটু বুঝতে হবে কঠিন কিছু আসে না, সহজ সহজ জিনিসগুলাই আসবে। ওকে, এবার আসো আরেকটা ম্যাথ একটু দেখার চেষ্টা করি। 18 সালের অঙ্ক, বুয়েটে রিসেন্ট ইয়ার্স এর অঙ্ক। তো সবসময় চিন্তা করবা কি, সবসময় চিন্তা করবা হচ্ছে যে মানে অঙ্কগুলোকে স্টেপ বাই স্টেপ আগানোর জন্য। একেবারে যখন একটা অঙ্ক অ্যাডমিশন টেস্টে পাবা, যেমন আমি যদি তোমাদের জায়গায় থাকতাম, অঙ্কটা আমি কিরকম ভাবে অ্যাপ্রোচটা নিতাম। যেমন এই অঙ্কের ভিতরে বলা আছে ax² + bx + c = 0। তুমি বলতে পারো ভাই এর মূল আলফা বিটা। তাহলে এর মূল আলফা বিটা হলে তুমি কি জানো? তুমি আলফা বিটা হলে তুমি কি একটুক পার জানো না যে আলফা প্লাস বিটা -b/a, আর আলফা বিটা হচ্ছে c/a। এই পার্টটা আমরা জানি। এই পার্টটাকে একটা সুন্দর মতো ছোটখাটো একটা বক্স করে রাখলাম, কোনো সমস্যা নেই। পরেরটার মধ্যে বলছে কি? পরেরটার মধ্যে বলছে ভাইয়া সেকেন্ডটার জন্য আমরা বলতে পারি যে bx² + cx + a = 0। এর মূল প্রশ্নের মধ্যে দেওয়া আছে গামা ডেল্টা। এখন তুমি বলতে পারো ভাইয়া গামা প্লাস ডেল্টা -c/b and গামা ডেল্টা হচ্ছে a/b। এই পার্টটাও বুঝতে পারা উচিত। তোমাকে দুইটা সমীকরণ দেওয়া ছিল, তুমি গুছাই নিলা। এখন প্রশ্নের মধ্যে বলা হয়েছে ভাইয়া এই পার্টটা বের করেন, এই পার্টের মানটা আমাকে বের করতে বলা হয়েছে। তো এই পার্টের মানটা আমরা কিভাবে বের করতে পারি? প্রশ্নের মধ্যে দেওয়া আছে, তারা একটু লিখি। প্রশ্নের মধ্যে এখান থেকে বলা আছে হচ্ছে আলফা বিটা হচ্ছে তোমার গামা, আর এখান থেকে চলে আসবে হচ্ছে ডেল্টা চলে আসলো। তো তোমাদের এই অঙ্কগুলা করার মেইন পার্টটা কি হতে পারে? এই অঙ্কগুলা করার জন্য তুমি যে কাজটা করতে পারো সেই জিনিসটা হচ্ছে, তোমরা জিনিসটাকে এইভাবে চিন্তা করতে পারো যে ভাই আমাদেরকে যেই সমীকরণটা দেওয়া আছে, আচ্ছা বি, গুড, এখান থেকে b = c হবে, অনেকেই বলে ফেলছো যে ab = c²। এরকম অনেক কথাই মানে তোমাদের অনেকেই এগুলা আগে থেকে করে ফেলতেছো, বা এগুলো যেহেতু কোশ্চেন ব্যাংকের জন্য খুব কমন অঙ্ক, কোশ্চেন ব্যাংকের খুব কমন অঙ্ক হওয়ার কারণে এটা আসলে অনেকেই খুব ভালো করে করে ফেলতে পারতেছো। তো এক কথায় আমরা ফার্স্ট অফ অল একটা কাজ করতে পারি, যে কি কাজটা করতে পারি? তুমি বলতে পারো ভাইয়া আমরা একটা কাজ করি যে আমি যদি জিনিসটাকে স্কোয়ার করে দিই, স্কোয়ার করলে আমরা কি বলতে পারবো? স্কোয়ার করলে আমরা এক কথা বলতে পারি হচ্ছে, আচ্ছা এটাকে স্কোয়ার করা লাগে না, আমি যদি নর্মালি আগাই, যে যদি স্কোয়ার, আমি জাস্ট দেখি এটাকে কিভাবে করা যেতে পারে। এটা না বুঝতে পারার কোনো কারণ নাই। তুমি এখানে কি করলা বলো দেখি? তুমি এখান থেকে জাস্ট যোজন বিয়োজন করলা। এখন তুমি বলতে পারো ভাই আমি জাস্ট আলফা প্লাস বিটার মান জানি, কিন্তু আমি এই নিচের মানটা জানি না। তাহলে এই মানটার জন্য আমি কি করতে পারি? এই মানটার জন্য যদি আমি এইরকম একটা কন্ডিশন অ্যাপ্লাই করি, দেখো দেখি এটা তোমরা বুঝতে পারো কিনা। এটা আমরা পড়ছিলাম নিশ্চয়ই। তাহলে এটাকে নিশ্চয়ই এরকম বলা যাবে, গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার 4 গামা ডেল্টা। আমি অঙ্কটা আর করবো না, বাকি অঙ্কটুকু আর করবো না। তোমাদের কাজ থাকবে যে এই মানটাকে বসাই দিবা, বসানোর পর তুমি ক্যালকুলেশনটা করবা। যাদের ক্যালকুলেশনটা একটু প্রবলেম হবে তারা জাস্ট কোশ্চেন ব্যাংকটা দেখে নিও। আমার যতটুকু মনে পড়ে এটার অ্যান্সার, এটাকে ক্যালকুলেট করলে এটার অ্যান্সার তোমার b = c চলে আসবে। b = c তোমার চলে আসবে। সো b = c মানে এভাবে মনে রাখতে হবে। এখন তুমি বলতে পারো ভাইয়া যেহেতু এই প্রশ্নটা আসছে, তোমরা এইটা থেকে নেক্সট বছরগুলোতে কি আসতে পারে সেটা ধারণা আমরা কিভাবে পেতে পারি? যেমন তুমি বুঝতেই পারতেছো যে ভাই এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, দুই সমীকরণের মূলগুলোর মধ্যে একটা সম্পর্ক বের করতে বলছে। তোমাদের বইয়ে দেখবা কিছু অঙ্ক আছে,
যে দুইটা সমীকরণ দেওয়া থাকে, বলে এই সমীকরণের মূলগুলোকে ওই সমীকরণের সাহায্যে প্রকাশ করো। তাহলে যখনই এই ধরনের একটা অঙ্ক তুমি কোশ্চেন ব্যাংকে পাবা, বুঝতে হবে যে এই ধরনের অঙ্কগুলো একটু ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্কগুলা থেকে পরীক্ষায় আসতে পারে। তো চেষ্টা থাকবে যে ওইগুলো একটু ভালো করে করার জন্য। আমি নিশ্চয়ই বুঝাতে পারতেছি আসলে কিভাবে অ্যানালাইসিসটা করতে হবে। আর তুমি যদি দেখো যে ভাই এই টাইপের অঙ্কগুলা তুমি ইজিলি পারতেছো, তোমার আর বই দেখে সময় নষ্ট করার দরকার নেই, তুমি পারবা ইনশাল্লাহ। কিন্তু যারা দেখো যে এই টাইপের অঙ্কগুলো বুঝতেছো না, তাদের জন্য কাজ থাকবে যে বই দেখে একটু সময় দিতে হবে। বই দেখে সময় দিয়ে অঙ্কগুলাকে করলে মনে হয় ভালো করে বুঝবা। আচ্ছা, নেক্সট চলে আসি আমরা পরের গুলো কয়েকটা অঙ্ক দেখি। এটাও মোটামুটি ক্লিয়ার। ওকে, নেক্সট চলে আসতেছি এই টাইপের অঙ্কটা। এই টাইপের অঙ্কগুলার পাশে একটু স্টার্ট দিয়ে রাখতে পারো। এই টাইপের অঙ্কগুলার মোস্ট ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন টেস্ট। অ্যাডমিশন টেস্টের এই টাইপটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এই টাইপের অঙ্ক রিসেন্ট ইয়ার্সে অনেকগুলো ভার্সিটিতে আসছে। বুয়েটে মেবি 17তে একটা কোশ্চেন আসছিল, 16তেও একটা কোশ্চেন আসছিল হচ্ছে 1/α³ দিয়ে। এখানে α⁴ আছে। তো প্রশ্নটা আসলে কি? প্রশ্নটার মধ্যে বলা আছে x² - bx - b = 0, এর মূল হচ্ছে আলফা বিটা। তো এটা যদি লেখা থাকে তাহলে তুমি ইজিলি বলতে পারো ভাইয়া অঙ্কে কিছু না পারলেও একটু লিখে দিয়ে আসবা, মূল তো আলফা বিটা, আলফা বিটা হচ্ছে এর মূল। তাহলে কতটুকু লিখে দিয়ে আসবো, কিছু না পেলে একটু লিখে দিয়ে আসবো। আলফা প্লাস বিটা -b/1 = b। আর আলফা বিটার মান কত? আলফা বিটার মান হচ্ছে -b, একটু লিখে দিয়ে আসবা। মানে এটার জন্য কত নাম্বার দিবে যদি তুমি জানতে চাও, এটা আসলে বলা ডিফিকাল্ট। এটার জন্য স্যারদের মন চাইলে 1 2 দিতেও পারে 10-এর ভিতরে, 0 দেওয়ার চান্সই বেশি, কারণ তুমি অঙ্কের আসলে কোনো কিছুই করো নাই। এখন প্রশ্নের মধ্যে বলছে কি? প্রশ্নের মধ্যে বলছে হচ্ছে α⁴ β⁴ মূল বিশিষ্ট সমীকরণ। নিশ্চয়ই তোমরা বুঝতে পারো বা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমার নতুন সমীকরণটা কত হবে। নতুন সমীকরণটা অনেকটা এরকম আসবে না? x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল = 0। এবং যারা মনোযোগ দিচ্ছ ক্লাসটা, তারা বলতে পারো যে ভাইয়া আপনি তো চাইলে একটা কাজ করতে পারেন, এইটাকে তো α⁴ β⁴x, আর এটাকে আপনি কি বলতে পারেন, আলফা বিটার উপর হোল টু দি পাওয়ার 4। এখন অঙ্কটা এক ক্ষেত্রে ইজি হয়ে গেল, কারণ আলফা বিটার মান তো আমি জানি, এই মানটা আমি এখানে বসাই দিতে পারবো। খেলাটা কোথায়? খেলাটা হচ্ছে জাস্ট এই মানটা বের করতে হবে। কোন মানটা বের করতে হবে ভাইয়া? α⁴ β⁴ তো খাতার মধ্যে লিখি α⁴ β⁴। নিজেরা ভাঙানোর চেষ্টা করো। এটাকে কি বলা যায়? এটাকে বলা যায় আলফা। তোমাদের যদি এইগুলা ভাঙাইতে তোমরা না পারো, ওই ছোট ভাই বোন যারা ক্লাস 6-7-এ পড়ে, 6-এর বইয়ে নাই, 7-এর বই আছে, থাকতে পারে, যে এই সূত্রগুলো কিভাবে ভাঙায় তোমার ভাই বোনদের কাছে জিজ্ঞেস করে, তারা তোমাকে আরো ভালো বুঝাই দিবে। তো এবং তারা বলবে যে এই জিনিস পারো না আবার বুয়েটে পড়তে চাও, তারাই বলবে তোমাকে। সো এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে 2α² β²। সিমিলারলি এই ভেতরের পার্টটাকে আবার কি লেখা যায়? এই ভেতরের পার্টটাকে আবার লেখা যাবে কত? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -2α β² -2α β²। সো যদি আমি একবারে ভাঙাই, একবারে ভাঙাইলে তুমি বলতে পারো ভাই এই মানটা কত? এই মানটা যদি আমার ক্যালকুলেশনে ভুল না হয়, তাহলে এখান থেকে চলে আসবে b² -2 ইন্টু -b। এই পুরাটার উপরে আছে হচ্ছে স্কোয়ার -2 ইন্টু -b²। আমি একবারে যদি লিখি তাহলে কত আসে বলো দেখি? b² প্লাস 2b² -2b²। এরকম কিছু একটা আসবে। আমি না ভাঙাই, এরকম কিছু একটা আসবে যদি আমার ক্যালকুলেশনটা ঠিক থাকে। তাড়াহুড়ো করে ক্যালকুলেশন করতেছি, ভুল হতে পারে, কিন্তু অ্যাডমিশন টেস্টে তোমাদেরকে একটু সচেতন হতে হবে। আর তার নেক্সট কাজটা কি আসবে? নেক্সট কাজটা জাস্ট ভাই আপনি এই মানটা এখানে বসায় দেন। তাহলে x² মাইনাস এই মানটা বসাই দিব, প্লাস এর মান কত? এর মানটা হচ্ছে -b⁴ = 0। ওকে, এখন তোমরা বলতে পারো আচ্ছা এখানে বলছে, একজন বলছে ভাই প্লাস হবে, প্লাস হবে। ওকে,
আচ্ছা ঠিক আছে, তোমরা দেখে নিও, দেখে নিও কোথায় ঠিক আছে। আমি কনফিউজ হচ্ছি না, তোমরা নিজের মতো করে অঙ্কগুলো করে নিও। তো মেইন কনসেপ্টটা হচ্ছে যে দেখো এইগুলা রুয়েট পরীক্ষায় কোশ্চেন আসে, ভেরি সিম্পল ম্যাথ, এত কোনো কঠিন কিছু না, সহজ সহজ জিনিসই আসতেছে। চেষ্টা করবে এগুলো করার জন্য। এবং এই টাইপটা যখনই তুমি দেখলা যে ভাই এই টাইপটা রুয়েটে আসছে, আর কারো যদি এই টাইপটা কেউ যদি ভালোভাবে না বুঝতে পারো, না বুঝতে পারলে দেখো। আর তোমাদের যখন ক্লাস হয়েছিল, ক্লাসে এই টাইপের অন্য কয়েকটা অঙ্কগুলো একটু শর্টকাটে দেখাইছিলাম, তোমাদের মনে আছে কিনা? ওই যে এক্স ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার ধরে বা কিভাবে কিছু অঙ্ক শর্টকাটে দেখানো হয়েছিল, চাইলে ওইগুলাও একটু রিভাইজ করে নিতে পারো, ওইগুলাও এর সাথে সাথে রিভাইজ করে নিবা, কারণ ভাইয়াদের এই লেকচার গুলা ইম্পর্টেন্ট, দেখে নিবা। তো এই পার্টটা আমরা কিছুটা হলেও বুঝতে পারলাম, এটা নিয়েও প্রবলেম হওয়ার কথা না। ওকে, ডান। আচ্ছা, নেক্সট চলে আসছে পরের একটা অঙ্ক। পরের অঙ্ক, এই অঙ্কটা একটু মনোযোগ দিই। এই অঙ্কটার মধ্যে বলছে কি, এর বাস্তব মান কত হলে এক্স কিউব প্লাস 3ax² প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলো কি আসবে? সমীকরণের মূলগুলো হচ্ছে সমান্তর প্রগমনে থাকবে, এবং সমীকরণের মূলগুলোও নির্ণয় করো। সমীকরণের মূলগুলোও নির্ণয় করতে বলা হয়েছে। সো এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, রিসেন্ট ইয়ার্সে বইয়ের 14 সালে আসা কোশ্চেন, 14 সালে আসা কোশ্চেন, এবং খুব ভালো করে এই অঙ্কটা বুঝতে হবে। এবং সমান্তর প্রগমনের বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। সমান্তর প্রগমন মিন্স হচ্ছে তোমার আলটিমেটলি সমান্তর ধারায় থাকবে। এখানে সমান্তর ধারা না থেকে গুণোত্তরও হতে পারতো। গুণোত্তর মানে হচ্ছে গুণোত্তর ধারায় থাকবে। So এই পার্টটা একটু মনে রাখার চেষ্টা করবা। সমান্তর ধারা থাকা মানে কি? সমান্তর ধারা মিন্স হচ্ছে সমান্তরের ক্ষেত্রে মূলগুলা কেমন হবে? মূলগুলা বোঝাই যাচ্ছে যে ভাই পার্থক্য একই হবে। তো একটা মূল যদি হয় আলফা, বা একটা মূল যদি হয় আলফা, তাহলে পরেরটা কত আসবে? পরেরটা আমার ডেফিনেটলি আমার চলে আসবে হচ্ছে আলফা প্লাস ডি, এবং এর আগেরটা হচ্ছে আলফা মাইনাস ডি। তাহলে একটা আলফা হলে আলফা মাইনাস ডি, আলফা প্লাস ডি, এটা হচ্ছে সমান্তরের কেসে। আর পরীক্ষায় যদি সমান্তর না থেকে গুণোত্তর থাকতো, গুণোত্তরের জন্য তুমি বলতে পারো ভাই একটা যদি হয় আলফা, পরেরটা হবে হচ্ছে গুণ করে, তাহলে আলফা ইন্টু ডি, তার আগেরটা আসবে হচ্ছে আলফা ডিভাইডেড বাই ডি। তো এই পার্টটুকু মনে রাখতে হয়। সমান্তর এবং গুণোত্তর পরীক্ষায় দুইভাবে আসতে পারে পরীক্ষায়। এই পার্টটা একটু মনে রাখতে হয় যে সমান্তর প্রগমন হলে কি হবে, গুণোত্তর ধারা হলে কি হবে। নেক্সট চলে আসছে পরেরটা। পরেরটার মধ্যে বলছে এর কোন বাস্তব মানের জন্য এই সমীকরণের মূলগুলা সমান্তর প্রগমনে থাকবে। তো যারা ক্লাসটা ফলো আপ করতেছো, তারা বলবা যে ভাই সমান্তর প্রগমনে থাকা মানে কি? সমান্তর প্রগমনে থাকা মানে হচ্ছে আহ ধারাটা, দাঁড়াও এক সেকেন্ড, ধারাটা আমার এরকম কিছু একটা আসবে। সরি, মূলগুলা লিখে রাখি। এবং অ্যাডমিশন টেস্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এটা খুব জানার বিষয় যে অ্যাডমিশন টেস্টে আসলে লেখালেখির কোনো নাম্বার নাই, যে ভাই কে কতটুকু লিখলো আমরা জানি, দেওয়া আছে, এগুলো লেখার দরকার নেই। যেহেতু সমান্তর প্রগমনভুক্ত ধরি, এত কিছু দরকার নেই, অতএব মূলগুলি লিখে দিলে হবে। এখন তোমরা নিশ্চয়ই জানো যে আমি যদি ভাই মূলগুলার যোগফল বের করি, নিশ্চয়ই তোমাদের মনে আছে যোগফলের সূত্রটা কি ছিল? যোগফলের সূত্রটা ছিল মাইনাস বি বাই এ। তাহলে বি এর মান কত? বি এর মান হচ্ছে 3a, এর মান হচ্ছে এখান থেকে 1। এটা না বুঝতে পারার কোনো কারণ নেই, খুব সিম্পল একটা জিনিস। মূলগুলার যোগফল বের করলাম। মূলগুলার যোগফল যখন তুমি বের করবা, তুমি এখান থেকে ইজিলি বলতে পারো যে ভাইয়া এই ডি ডি কাটা চলে যাবে। তাহলে আমি বলতে পারি হচ্ছে 3α ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 3a। 3α ইজ ইকুয়াল টু 3a। তাহলে এখান থেকে তুমি আলফার মান কত পেয়ে যাবা? আলফার মান পেয়ে যাবা হচ্ছে মাইনাস এ পেয়ে যাবা। কারণ প্রশ্নে তো বলছে এ এর একটা মান বের করতে বলছে, এ এর একটা বাস্তব মান বের করতে বলা হয়েছে। এর বাস্তব মান কত হলে, তুমি তো আলফা ইজ ইকুয়াল টু মাইনাস এ পাইলা। বা যারা ক্লাসটা মনোযোগ দিচ্ছ, বা এই কথাটা আমি আজকে ক্লাসে কয়েকবার বলছি শুরু থেকে, যে ভাইয়া যদি মূল আলফা হয়, তাহলে আলফা দিয়ে এইটা কি হবে? সিদ্ধ হবে না? যেমন একটু আগে একটা ক্লাসে একটা আমরা অঙ্ক করছিলাম, যখন আমরা বলছিলাম মূল ছিল 4, 4 দিয়ে সিদ্ধ করছিলাম। তাহলে এইখানে যেহেতু মূল কত? আলফা, তাহলে আলফা দ্বারা এটাকে সিদ্ধ করলে কত আসবে? তোমরা বলতে পারো ভাই আলফা দ্বারা সিদ্ধ করলে আসবে আলফা কিউব প্লাস 3a আলফা স্কোয়ার প্লাস আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। এখন তোমরা বুঝে ফেলছো যে ভাই এই আলফা দিয়ে কেন সিদ্ধ করাইছেন?
কারণ ভাইয়া জানে কি, ভাইয়া জানে আলফার মান কত, মাইনাস এ। তাহলে মাইনাস এ কিউব প্লাস 3a মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 ইকুয়াল টু 0। যদি আমার ক্যালকুলেশনে ভুল না হয়ে থাকে তাহলে এখান থেকে তুমি বলতে পারো কি, এখান থেকে তুমি বলতে পারো যে মাইনাস এ কিউব 3a কিউব মাইনাস এ এখান থেকে আমরা এই পার্টটা লিখতে পারি। এখান থেকে আমরা এই পার্টটা লিখলাম। ধরো আমি একটু দেখি আমার জিনিসটা ঠিক আছে কিনা। আমি আলফার মান বসালাম মাইনাস এ, তাহলে মাইনাস এ বসালে এটা মাইনাস এ কিউব চলে আসবে, 3 আলফা স্কোয়ার মাইনাস এ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে তুমি কি বলতে পারো, এখান থেকে তুমি বলতে পারো যে ভাইয়া আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো হচ্ছে আমার আলফার একটা সমীকরণ তুমি এখান থেকে পেয়ে যাবা। আলফার সমীকরণটা কত, কাটাকাটি করলে এখান থেকে পেয়ে যাবা হচ্ছে 2a কিউব মাইনাস এ প্লাস 1 ইকুয়াল টু কত চলে আসবে বলো থেকে, তোমার এখান থেকে 0 চলে আসবে। সৌরভ ভাই আমি কি ঠিক আছি? দেখেন তো ভাই এই জায়গাটা আসান। ফাহমিন, হ্যাঁ ভাই আমার এই জায়গাটা ঠিক আছে কোন ম্যাথটা ক্যালকুলেশনটা? এটা? আচ্ছা হ্যাঁ আমি একটু দেখি। আলফা সমান মাইনাস এ, এটা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, 2a কিউব মাইনাস এ প্লাস 1 সমান 0। এখান থেকে এর মান আসতেছে -1। এর হ্যাঁ, মান মাইনাস, এর মান কি 3টে আসে না ভাই এখান থেকে? তিনটার দরকার নেই, একটা নিলেই হচ্ছে আমাদের। আচ্ছা আচ্ছা 3টে আসলে এর এর মান মান -1, ঠিক আছে ক্যালকুলেশন। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। আমি হয়তো ভালো ফরম্যাট আসে না এই দেখে বুঝতে পারলাম। তো এখানে মানে জাস্ট এখান থেকে তোমরা বুঝবা আচ্ছা যে আমাদের যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে তুমি এখান থেকে সমাধান করে তুমি এখান থেকে এ এর একটা মান বের করে ফেলবা, যেটা ভাইয়া বললো। জাস্ট আমি একটু লিখে দিচ্ছি এখান থেকে। মানে এর একটা মান বাস্তব আসবে, বাকি দুইটা হচ্ছে। বাকি দুইটা মান আসবে হচ্ছে জটিল আসবে, বাকি দুইটা হ্যাঁ মান জটিল জটিল আসবে আসবে। আর কি। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা এটার জন্য আমরা ধরো একটু কালিটা চেঞ্জ করে লিখে দিই। তো এখান থেকে এ এর মান যেটা আসবে, এ এর মান আমার চলে আসবে হচ্ছে -1 চলে 1। আসবে। তোমরা বলতে পারো যে যেহেতু প্রশ্নের মধ্যে বলে দিছে এ এর বাস্তব মান কত হলে, এই কারণে কিন্তু আসলে আমরা জটিল পার্টটাকে বাদ দিয়ে দিলাম। কিন্তু যদি প্রশ্নের মধ্যে থাকতো যে এ এর মান কত হলে, তখন কিন্তু তোমাকে অবশ্যই মানগুলো লিখতে হতো। তো পরীক্ষায় আসলে ওইভাবে থাকবে, এটা একটু ভালো করে মনোযোগ দিবা। এখন বাকি পার্টটুক বের করতে বলা হয়েছে। বাকি পার্টটার জন্য কি করতে বলছে যে সমীকরণের মূলগুলি বের করো। সমীকরণের মূলগুলো বের করা মানে কি, যে সমীকরণের বাকি যে মূলগুলো আছে, আমি আবার অঙ্কটা প্রথম থেকে একবার বলে দিব, সবাই একটু মনোযোগ দাও, যে আমি পরে হয়তো আবার প্রথম থেকে বলে দিব। তো এখন তুমি বলতে পারো ভাইয়া আমার যদি আরেকটা সূত্র ছিল না, যে মূলটা তো আমি এখানে লিখলাম, ধর আমি একটু এই পার্টটার এই জায়গাটা একটু ফাঁকা করি, তাহলে আমার অঙ্ক করতে ইজি হবে। এই জায়গাটা একটু মুছে দিই, তো নিশ্চয়ই তোমাদের এটা মনে থাকবে। এখন আমি যদি যে কাজটা করি, আমি যদি মূলটা যেহেতু দেওয়া আছে, আমি যদি দুইটা যে সূত্রটা ছিল, দুইটা যে সূত্রটা আছে ওইটাও আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা চাইলে এটার গুণের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। আমি যদি গুণের সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে দেখি এটা কত আসে। তুমি বলতে পারো আলফা মাইনাস ডি, আরেকটা হচ্ছে আলফা, আরেকটা হচ্ছে আলফা প্লাস ডি। এইটা ইজ ইকুয়াল টু কত? এটা ছিল -b/a c/a। সো এখান থেকে আমার আসবে হচ্ছে -1/1। এখন যারা ক্লাসটা মনোযোগ দিচ্ছ তারা আমাকে বলতে পারো ভাইয়া আমার আলফার এর মান বের হয়েছে -1, এর মান যদি আমার বের হয় -1, তাহলে এখান থেকে আমরা ডিরেক্টলি কি বলতে পারি? ডিরেক্টলি আমরা এখান থেকে বলতে পারি যে আলফার মানটা কত। আলফার মানটা চলে আসবে হচ্ছে 1। তাহলে আলফার মানটা 1 যদি এখানে বসাই দিই, 1 বসাইলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 1 - d ইন্টু 1, এখান থেকে আসবে 1 + d ইজ ইকুয়াল টু -1। তো এখান থেকে একটা তুমি যদি মাইনাস কমন নিয়ে নাও তাহলে তুমি একবারে জিনিসটাকে বলতে পারো, অথবা এখান থেকে তো এইভাবেই লেখা যায়। ধরো 1 স্কোয়ার - d স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, দেয়ারফর ডি স্কোয়ারের মান কত চলে আসবে? ডি স্কোয়ারের মান চলে আসবে 2। তাহলে ডি এর মান আমরা লিখতে পারি হচ্ছে +-√2d এর মান। তুমি বলতে পারো কি প্লাস মাইনাস দুইটা নিয়েই কাজ করার দরকার আছে কিনা, আসলে দুইটা নিয়ে কাজ করা লাগে না, তোমরা দেখলেই বুঝতে পারবা। এখন আলফার মান যদি 1 হয়, তোমরা বলতে পারো ভাই আলফার মান 1, একবার ডি যোগ করব, একবার ডি বিয়োগ করব। এখন ডি ইজ ইকুয়াল টু যদি আমরা √2 ধরি, তাহলে মূলগুলো কত কত আসে? তুমি বলতে পারো ভাইয়া একটা তো 1, আরেকটা হচ্ছে ডি যোগ করব,
আরেকটাতে ডি বিয়োগ করব। আর তুমি যদি ডি এর মান -√2 ধরো, দেখবা আসলে একই জিনিসই চলে আসে। সো এই সকল কেসে যে কোনো একটা ধরে অঙ্ক করলেই আসলে হয়ে যায়, যে কোনো একটা ধরে অঙ্ক করলেই অঙ্কটা হয়ে যায়। আমি আবার অঙ্কটাকে একটু রিপিট করি প্রথম থেকে, মাঝখানে আমি একটু ক্যালকুলেশনটা একটু প্রবলেম হয়েছিল, তো তোমরা কোশ্চেন ব্যাংকে সলভ করলে দেখে নিলেই বুঝতে পারবা। আমি আবার রিপিট করতেছি প্রথম থেকে। প্রশ্নের মধ্যে বলছে যেহেতু সমান্তর প্রগমন, সমান্তর প্রগমন থাকলে কি কি ধরবো, একটাকে যদি আলফা হয় তাহলে আরেকটা হবে আলফা প্লাস ডি, আরেকটা হবে হচ্ছে আলফা মাইনাস ডি। তুমি মূলগুলাকে যোগ করলা, যোগ করে এখান থেকে আলফার মান কত পেয়ে গেলা, আলফার মান পেয়ে গেলা হচ্ছে -a পেয়ে গেলা, এটুক পাইলা। এখন তুমি নিশ্চয়ই জানো আলফা যেহেতু এর একটা মূল, এটা দ্বারা এটা সিদ্ধ হবে, তাহলে আলফা মান -a বসাই দিলা, -a বসাই দেওয়ার পরে এখান থেকে তুমি এরকম একটা ইকুয়েশন পাইলা। তোমরা এই ইকুয়েশন গুলা চাইলে ক্যালকুলেটর দিয়েও ডিরেক্ট সলভ করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। এখান থেকে a এর মান আসবে হচ্ছে -1, বাকি যে দুইটা মান আসে, বাকি দুইটা মান জটিল চলে আসে। এখন আমাকে ডি এর মানটা বের করতে হবে। ডি এর মান বের করার জন্য আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করলাম, আমরা হচ্ছে গুণ ফলের সূত্রটা অ্যাপ্লাই করলাম। তো গুণ ফলের সূত্রটা অ্যাপ্লাই করলাম, তো এখান থেকে আলফার মানটা বসাই দিলাম, বাকি পার্টটুক খুবই ইজি। তুমি বলতে পারবে এখানে ডি এর তো দুইটা মান আসলো, আপনি একটা নিয়ে কেন কাজ করলেন? তুমি যেটা নিয়ে কাজ করো না কেন, অঙ্কটা কিন্তু একই মান আসবে। এবং তোমরা খেয়াল করে দেখো অঙ্কগুলো একটু ভালো করে বুঝতে হয়, বুঝলে ইনশাল্লাহ আহ করা যাবে। আর একটা জিনিস হচ্ছে খেয়াল করো যে একটা জিনিস, সেটা হচ্ছে যে একজন বলছে যে ভাই এগুলা কেন কমপ্লেক্স আসলো, এটা তো কমপ্লেক্স না, 1+√2 কিন্তু কাল্পনিক মান না, এটা কি রুটের ভিতরে নেগেটিভ আছে নাকি, এটা তো মানে বাস্তব মানই 1+√2। তুমি বলতে পারো এগুলো অমূলত মান, কিন্তু অবশ্যই এটা তো একটা বাস্তব মান, এটা তো অবাস্তব মান না। আর অনেকে বলছে যে ভাইয়া আপনি তো প্রথম সূত্রটা 3 নাম্বার সূত্রটা ইউজ করলেন, মাঝখানে যে একটা সূত্র ছিল ওইটা কেন ব্যবহার করলেন না? তুমি চাইলে ওইটাও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই, ইটস আপ টু ইউ। তুমি যেভাবে মনে রাখতে পারো সেভাবে করলেই হবে। ওকে, তাহলে এটা আমাদের দেখো 14 সালে আসা একটা কোশ্চেন। এইরকমই সেম একটা কোশ্চেন আরেকটা অঙ্ক 14 সালে আসছে। 14 সালে বুয়েট ভর্তি পরীক্ষাতে দুইটা প্রশ্ন আসছিল। আমার তো আরেকটা মনে আসতে পারে, একটু দেখে নিও কয়টা আসছিল। তো প্রশ্নের মধ্যে বলছে কি যে x³ - px² - qx - r = 0 এর মূল হচ্ছে abc, a³ + b³ + c³ এর মান বের করতে বলছে। সো প্রশ্নটা অলস মনে রাখবা, যেহেতু প্রশ্নের মধ্যে বলা আছে মূল গুলি হচ্ছে এ বি সি, মূলগুলি হচ্ছে আমার এ বি সি, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে a + b + c = কত, a + b + c = -p/1। আগে সূত্রগুলা লিখে নিবা, তারপরে ab + bc + ca হচ্ছে -q/1 -q, আর এ বি সি এর মান হচ্ছে -r/1 r। এবং এই ম্যাথটার পাশে একটু স্টার্ট দিয়ে রাখো, এই টাইপের ম্যাথগুলা পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের ম্যাথগুলা পরীক্ষাতে এইভাবে আসতে দেখা গেছে যে a³ + b³ + c³ দিয়ে আসে, কিছু কিছু সালে দেখা গেছে এটাকে এইভাবে লেখে, summation of a³ বা summation of α³। দুইটাই আসলে একই কথা মিন করে, দুইটাই আসলে একই কথা মিন করে। এগুলো একটু ভালো করে পড়ো, এরকম একটা অঙ্ক একটু পরেও আমরা করবো, কুয়েটের একটা অঙ্ক, তো মনোযোগ দাও। এখন প্রশ্নের মধ্যে বলছে a³ + b³ + c³ এর যে মানটা বের করব, এটার জন্য আমরা একটা কাজ করতে পারি না? দেখো থেকে তোমাদের এই জিনিসটা বুঝো কেন, মানে আমরা দেখি তোমরা বুঝো নাকি। আমাদের এই ফর্মুলাটা ছিল না, নিশ্চয়ই তোমাদের মনে আছে, a³ + b³ + c³ -3abc। এটা আমাদের 9-10 এর হায়ার ম্যাথে এই ফর্মুলাটা ছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এবং ফর্মুলাটা আমরা এইভাবে লিখতাম, a + b + c, a² + b² + c² -ab - bc - ca। এই ফর্মুলাটা ছিল। এই ফর্মুলাটা না বুঝলে আসলে তোমাকে এইখানে কোনো অঙ্ক বুঝায় কোনো লাভ নাই। আর এইখানকার একটু পার্টের জন্য তোমরা একটা ফর্মুলা পড়ছিলা, এই পার্টটার জন্য একটা ফর্মুলা ছিল ছোটবেলায়, দেখছিলাম, a² + b² + c²। তা তোমরা এক কথায় বলতে পারো ভাই আমি পুরো জিনিসটাকে যদি একটু লাইন জাম্প করে লিখি, a³ + b³ + c³ = a + b + c। এই পার্টটাকে লেখা যাবে কি, এই পার্টটাকে লেখা যাবে a + b + c² - 2 × ab + bc + ca
AB প্লাস BC প্লাস CA মাইনাস AB প্লাস BC প্লাস CA, আর এটাকে ওই পাশে পাঠিয়ে দাও 3ABC। আমার মনে হয় আমার বাকি পার্টটুক নিয়ে এত কোনো প্যারা খাওয়ার কোনো কারণ আছে, তোমরা মানটা বসাই দিলেই হয়ে যাবে। A প্লাস B প্লাস C এর মান কত? A প্লাস B প্লাস C এর মান হচ্ছে P, এটার মানটা কত আসবে? এটার মান আমার চলে আসবে হচ্ছে P স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান চলে আসবে হচ্ছে মাইনাস কিউ, এটার মান আমার চলে আসবে হচ্ছে মাইনাস কিউ, আর 3ABCর মান কত? ABCর মান হচ্ছে আর, এবিসির মান হচ্ছে আমার আর চলে আসবে। সেখান থেকে আমরা একবারে বলতে পারি হচ্ছে পি কিউব, এখান থেকে প্লাস 3Q চলে আসবে, সো 3PQ প্লাস 3R। মেবি ক্যালকুলেশনটা এমন হওয়ার কথা, তোমরা একটু দেখে নিও। ওকে, আমাকে থ্যাংক ইউ, আমাকে অনেকে অ্যান্সারটা লিখে বলছো যে ভাই এটাই আসবে। ওকে, থ্যাংক ইউ। আমরা মিলাইতে পারলাম অঙ্কটা কিভাবে করতে পারছি। সো রিলেটিভলি ইজি ম্যাথ, এই টাইপের ম্যাথগুলো অ্যাডমিশন টেস্টে আসে, আমরা একটু ভালো করে দেখে নিব, এই টাইপের ম্যাথগুলো ভালো করে দেখে নিব। এবার আসলে আমরা আরেকটা বহুপদীর ম্যাথ দেখি। বহুপদীর ম্যাথটা দেখলে আমাদের মোটামুটি বহুপদীর আলোচনাটা এখানে আমরা শেষ করে দিব। খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝতে হয়। এখানে বলছে কি যে আলফা বিটা গামা যদি হয় আমাকে এর মানটা বের করতে বলছে। ফার্স্ট অফ অল তোমাকে আসলে বুঝতে হবে এইটা মানে আসলে কি। এটা মানে হচ্ছে দুইটার মূলের স্কোয়ার, দুইটা মূলকে বিয়োগ করে স্কোয়ার করব। তাহলে এইটা মানে যে এইটা আগে এটা বুঝতে হবে, সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। এইটা মানে ডেফিনেটলি ভাই এইটা যে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, বিটা মাইনাস গামা হোল স্কোয়ার, গামা মাইনাস আলফা হোল স্কোয়ার। তুমি বলতে পারো ভাই আপনি আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার লিখছেন, বিটা মাইনাস আলফা কেন লিখলেন না? আসলে যেহেতু হোল স্কোয়ার করতেছি, জিনিসটা আসলে একই কথা মিন করে। এখানে আপনি আগে পরে আসলে এটা কোনো ম্যাটার করে না, আগে পরের ক্ষেত্রে এটা কোনো ম্যাটার আমার করবে না। তো আসলে আমরা একটা কাজ করব, এইটার মান বের করার আগে আমরা একটু দেখি এটাকে একটু ভাঙি। এটাকে ভাঙলে তুমি কি বলতে পারো ভাই? এটাকে ভাঙলে আমি যদি এটাকে লিখতে পারি আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস 2 বিটা গামা প্লাস গামা স্কোয়ার, গামা স্কোয়ার টু গামা আলফা প্লাস আলফা স্কোয়ার। সো যারা ক্লাসটা মনোযোগ দিচ্ছ তারা আমাকে বলতে পারো ভাই আপনার এখানে চলে আসছে দুইটা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, মাইনাস 2 কমন নিলে আলফা বিটা বিটা গামা গামা আলফা। সৌরভ ভাই কিছু বলবেন ভাই? মাইকটা অন, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মাইক ওকে অন হয়ে গেছিল। ওকে, তো এরপরে আমাদের টার্গেটটা হচ্ছে এই মানটা জন্য বুঝতে পারছো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, এই মানটা আমরা কেমনে বের করতে পারি? এই মানটা বের করার জন্য হচ্ছে আলফা বিটা গামা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা বিটা গামা, পরে আসবে কত গামা আলফা, মাইনাস 2 আলফা বিটা বিটা গামা গামা আলফা। নেক্সট টার্গেটটা হচ্ছে ভাই এখন আমাকে এই মানগুলা বের করে বসাইতে হবে। এই মানগুলা কেমনে বের করতে পারো? তুমি বলতে পারো ভাই আলফা বিটা গামা এই মানটা কত? এই মানটা হচ্ছে বোঝা যাচ্ছে এখানে তো এক্স স্কোয়ার নাই, তাহলে -0/6 করলে চলে আসবে 0। আর আলফা বিটা বিটা গামা গামা আলফার মান কত? মান হচ্ছে -1/6। সেই মানটা এখানে বসায় দাও, এই মানটা বসায় দিলে আমার কাছে মনে হয় অ্যান্সারটা তোমরা পেয়ে যাবা। অ্যান্সারটা -1 আসে নাকি যেটা আসে তোমরা এখান থেকে বসায় দিবা। এই মানগুলো বসায় দিলে এখান থেকে তোমরা মানটা পেয়ে যাবে। আমি আর অঙ্কটা করলাম না, ক্যালকুলেশনটা করলাম না, আমি জাস্ট একটু পুরো ম্যাথটা একবার একটু রিভিউ বলি। প্রশ্নের মধ্যে বলছে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। তো তুমি এখান থেকে এটাকে ভেঙে এটা লিখলা, দেন জাস্ট সূত্রটা ফেললা। সূত্রটা ফেলার পর তুমি বুঝতেই পারতেছো প্রত্যেকে দুইটা দুইটা করে আছে। আর যখনই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার থাকবে তখন তুমি এইভাবে ভেঙে নিতে পারো জিনিসটাকে। ওকে, ক্যালকুলেশন গুলো দেখতে হবে, বারবার এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, বারবার এই জিনিসগুলোকে প্র্যাকটিস করলে হবে। এখানে আমি একটা জায়গায় হয়তো বা ভুল করছি, এখানে -13/6 আসবে, -13/6 চলে আসবে। ওকে, আচ্ছা ঠিক আছে। সো আমার আচ্ছা নেক্সট আমাদের মোটামুটি আমরা এই পার্টটা বুঝতে পারলাম, এখানে প্রবলেম হওয়ার কথা না। 2PQ হবে ভাই,
কোথায় 2p কিউ? না ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, সমস্যা নেই। আচ্ছা বাদ দাও, এগুলো নিয়ে টেনশন নিয়ে লাভ নেই। তো আমরা মোটামুটি ভাবে এতক্ষণ ধরে বহুপদী চ্যাপ্টারটা কমপ্লিট করলাম। তো বহুপদী চ্যাপ্টারটার মধ্যে মূল কনসেপ্ট ছিল হচ্ছে বহুপদীর ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে যেই ধরনের অঙ্কগুলো আসতে পারে তার মধ্যে এক ধরনের অঙ্কগুলো হচ্ছে যে মূলের প্রকৃতি নির্ণয়। তো আমার মূলের প্রকৃতির অঙ্কগুলো খুব ভালো করে করবা, এবং নতুন সমীকরণ গঠন মাঝে মাঝে এগুলোও আসে। আর আরেকটা টাইপের অঙ্ক হয়তো আজকে ক্লাসে দেখাই নেই, এইটাও অ্যাডমিশন টেস্টে স্যারদের খুব পছন্দের অঙ্ক, তোমরা দেখবা সাধারণ মূলের কিছু অঙ্ক আসে। তো এই টাইপের যে জিনিসগুলো আছে এগুলো একটু ভালো করে পড়লে ইনশাল্লাহ পারা যায়। ওকে, তাহলে আমাদের মোটামুটি বহুপদী চ্যাপ্টারটার আলোচনা আমরা করলাম। এখন আমরা চলে আসি হচ্ছে আমরা একটু দ্বিপদীতে শুরু করি। দ্বিপদীতে কিছুক্ষণ দেখার পরে আমরা একটা ব্রেকে যাব। দ্বিপদীটা কিছুক্ষণ আলোচনা করার পর আমরা একটা ব্রেকে যাব, এবং দ্বিপদী আলোচনা করার আগে সবার আগে আসলে এই একটা ফর্মুলা ছিল, এই ফর্মুলাটা আমি একটু তোমাদের একটু মানে মনে করাই দিই। জাস্ট এটা একটু দেখো। ধরো আমি বললাম এইটা a x টু দি পাওয়ার p প্লাস b x টু দি পাওয়ার q টু দি পাওয়ার n আছে, টু দি পাওয়ার n। তোমাদেরকে প্রশ্নের মধ্যে আমি করলাম, প্রশ্নের মধ্যে করলাম হচ্ছে যে এর r প্লাস 1 তম পদটা কত। তো নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে r প্লাস 1 তম পদের জন্য আমরা ফর্মুলাটা ছিল হচ্ছে NCR। a এর উপর কত দিব? a এর উপর পাওয়ার দিব হচ্ছে n মাইনাস r, আর b এর উপর পাওয়ার দিব কত? b এর উপর পাওয়ার দিব হচ্ছে r। এই পার্টটা নিশ্চয়ই সবার মনে আছে, এই পার্টটা নিশ্চয়ই মনে আছে, একটু মনে রাখতে হয়। আর আরেকটা টপিক আমরা পড়ছিলাম যে এ r প্লাস 1 তম পদে যদি x টু দি পাওয়ার k থাকে, x টু দি পাওয়ার k থাকে, তাহলে r এর মানটা আমরা কেমনে বের করতে পারি? r এর মানটা বের করার একটা রুল পড়ছিলাম, তোমাদের যাদের মনে আছে শর্টকাট টেকনিকটা আমরা একবার রিভিউ করে দিই। এই n এর সাথে এই p টাকে গুণ করব, তাহলে উপরে বসবে হচ্ছে এন পি মাইনাস যারটা বের করতে চাবো তারটা। তাহলে উপরে বসবে কি, প্রথমটার সাথে এনটাকে গুণ করব, আর যেই পাওয়ারটা বের করতে চাবো সেইটা, আর নিচে বসবে দুই পাওয়ারের পার্থক্য, তাহলে নিচে বসবে পি মাইনাস কিউ। তাহলে এটা হচ্ছে শর্টকাট টেকনিকটা। এই শর্টকাট টেকনিকটা দিয়ে আমরা অনেকগুলো অঙ্ক করবো। তো সবাই মনোযোগ দাও, কি যে প্রথম পাওয়ারটা দিয়ে এইটাকে আমি গুণ করব, মাইনাস করব হচ্ছে যারটা বের করতে চাচ্ছি, নিচে বসবে দুই পাওয়ারের পার্থক্য, নিচে বসবে দুই পাওয়ারের পার্থক্য। এটা ভালো করে পাবা। একজন বলছো, তাজওয়ার বলছে এটাকে চুচু মেথড বলে, আমি জীবনে প্রথমবার শুনলাম যেটাকে এই এই মেথডের বলে নাম আছে কোনো। ওকে, নেক্সট চলে আসি অঙ্কটা। দেখো এই অঙ্কটা কতবার পরীক্ষা আসছে, বুয়েট, বুটেক্স, কুয়েটে অনেক জায়গাতে আসছে। প্রশ্নের মধ্যে বলছে কি, এটা নিশ্চয়ই তোমাদের কোনো ভাইয়া তোমাদেরকে শিখাইছে এই এই মেথডটার নাম এটা। এখন বলো, একটু বোঝার চেষ্টা করি। এখানে বলছে অঙ্কটাও খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটার মধ্যে বলছে এর এক্স টু দি পাওয়ার 5 আর এক্স টু দি পাওয়ার 15 এর সহগ সমান। এখন তোমরা বলতে পারো ভাইয়া, আমি অ্যাডমিশন টেস্টে যখন এই অঙ্কগুলো আসে এভাবে করার চেষ্টা করবা যে এক্স টু দি পাওয়ার 5 এর জন্য আর এর মানটা কত। তুমি বলতে পারবে আপনি শিখাইছেন এইটা দিয়ে এইটাকে গুণ করব, তাহলে 10 ইন্টু 2 মাইনাস 5, আর এখানে এক্স এর সহ পাওয়ার হচ্ছে 2, এখানে এক্স এর পাওয়ার হচ্ছে -3, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 15/5। তাহলে আর এর মান আমরা এখান থেকে পেয়ে যাব 3, আর এর মান 3 পেয়ে যাব। তাহলে এখন বলো দেখি আমরা এখান থেকে কি বলতে পারি, এক্স টু দি পাওয়ার 5 এর সহগটা কত? এক্স টু দি পাওয়ার 5 এর সহগটা হচ্ছে ডেফিনেটলি এখান থেকে এই পার্টটা বোঝা যায়, 10c3, এখানে 2 টু দি পাওয়ার 10 মাইনাস 3 মাইনাস কে টু দি পাওয়ার 3। সো এখান থেকে আমরা বলতে পারি 10c3। আচ্ছা, এটাকে আর ভাঙানো দরকার নেই, এটা এখানে থাকলো। আর প্রশ্নের মধ্যে যেহেতু বুঝতে হচ্ছে সহগদ্বয় সমান, সহগদ্বয় সমানের জন্য আমি এক্স পার্টটাকে লিখলাম না, এক্স ব্যতীত অন্য অংশটাকে লিখলাম, এক্স ব্যতীত তুমি অন্য অংশটাকে লিখলাম। তাহলে এটা কার জন্য হলো? এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 এর জন্য। এখন তুমি বলতে পারবে এক্স টু দি পাওয়ার 5 বুঝতে পারছি, এর পরেরটা পরে দেখান এক্স টু দি পাওয়ার 15। তাহলে এক্স টু দি পাওয়ার 15 এর জন্য, এক্স টু দি পাওয়ার 15 এর জন্য আমরা কি বলতে পারি? এক্স টু দি পাওয়ার 15 এর জন্য আমরা বলতে পারি যে আর ইজ ইকুয়াল টু, উপরে কত আসবে? এই 10 দিয়ে এইটাকে তো গুণ হবেই, তাহলে 10 ইন্টু 2 মাইনাস 15 ডিভাইডেড বাই কত আসবে? ডিভাইডেড বাই হচ্ছে তোমার এইখানে পাওয়ার 2, এখানে 3,
তাহলে 2 মাইনাস মাইনাস 3, তাহলে 5/5 ইকুয়াল টু 1। তাহলে x⁻15 এর সহগ কত আসবে? 10c1 2⁻10 মাইনাস 1 মাইনাস k⁻1। এর পরের কাজটা কি হবে? যেহেতু প্রশ্নের মধ্যে বলা আছে দুইটা সহগ পরস্পর সমান, সহগগুলাকে সমান লিখে দাও। সহগগুলাকে সমান লিখলে কত আসবে বলো দেখি তোমার? 10c3, এটা আসবে হচ্ছে 2⁻7 মাইনাস k3 ইজ ইকুয়াল টু 10c1 2⁻9 মাইনাস কে। তোমার টার্গেট থাকবে এটা বের করে কে এর মান বের করতে। যেহেতু ধনাত্মক মান বের করতে বলছে, জাস্ট প্লাসটা রাখবো, মাইনাসটাকে বাদ দিয়ে দিব। মাইনাসটাকে বাদ দিয়ে দিব। অনেকেই বলছে ভাই 1/√3 আসবে অ্যান্সার। ওকে, তোমাদের কথা বিশ্বাস করে আমি এটাকে 1/√3 লিখে দিই। 1/√3 লিখে দিই। ওকে, আচ্ছা ঠিক আছে। এই শর্টকাট গুলো ভাই রিটেনে অ্যাপ্লাই করা যাবে, কোনো সমস্যা নেই। রিটেনে অ্যাপ্লাই করা যাবে, সমস্যা নেই। এবং অ্যাডমিশন টেস্টে এগুলা দিয়ে আমরা অঙ্কগুলা করবো, এবং এই টেকনিকটা একটু ভালো করে তোমরা যাতে পারো এটা শিখাই দিচ্ছি। তো এই পার্টটা বুঝতে পারলা, এই অঙ্কটা। এবার আসো নেক্সট বুয়েট 17 অঙ্কটা দেখি। খুব সহজ অঙ্ক, বুয়েট 17তে অঙ্কটা আসছে। প্রশ্নের মধ্যে বলছে এর বিস্তৃতিতে ধ্রুবক পদের মান বের করো। তো নিশ্চয়ই মনে আছে, প্রত্যেকে আসলে 3টা দেখে ঘাবড়ায় যাও। তোমরা বলতে পারো ভাইয়া যে কাজটা করতে পারি, এটাকে আমরা সূত্র ফেলে দিই, একটা সূত্র। তো সূত্র ফেললে কত আসবে? এটাকে লিখতে পারো হচ্ছে x² মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x এর হোল স্কোয়ার টু দি পাওয়ার 6। দেয়ারফর এটাকে আমরা বলতে পারবো হচ্ছে x মাইনাস 1/6 এর হোল স্কোয়ার টু দি পাওয়ার 6। তাহলে আসবে হচ্ছে x মাইনাস 1/x টু দি পাওয়ার 12। এখন দেখো ভাইয়ারা, মনোযোগ দাও। আমাকে বলছে ধ্রুবক পদ বের করতে বলছে। ধ্রুবক পদ মানে কি? ধ্রুবক পদ মানে হচ্ছে x⁻0 এর জন্য আর এর মানটা কত আসবে? আমরা জানি এই 12 দিয়ে এইটাকে গুণ করতে হয়। তাহলে কত আসবে? এখানে লিখতে পারবো হচ্ছে 12 ইন্টু 1 মাইনাস ধ্রুবক পদ বের করতে বলছে। তাহলে ধ্রুবক পদ মানে হচ্ছে 0। ধ্রুবক পদ মানে হচ্ছে 0। আর এইখানে প্রথমটার পাওয়ার হচ্ছে 1, পরেরটার পাওয়ার হচ্ছে -1। তাহলে 1 মাইনাস -1, তাহলে 12/2 ইকুয়াল টু 6। তাহলে আমি আর এর মান কত পাইলাম বলো দেখি? 6 পেয়ে গেলাম। এখন তাহলে পদের মানটা কত আসবে? ধ্রুবক পদটা, ধ্রুবক পদ আসবে হচ্ছে 12c6 1 টু দি পাওয়ার 12 মাইনাস 6 মাইনাস 1 টু দি পাওয়ার 6। তো বুঝতেই পারতেছো, যেহেতু ধ্রুবক পদ এক্স তো থাকবে না, তুমি চাইলে এক্স লেখার কোনো দরকার নাই। আর এক্স লিখলেও বোঝা যাচ্ছে এক্স গুলো কাটাকাটি হয়ে যাবে। তাহলে অ্যান্সার চলে আসবে 12c6। কত সহজ অঙ্ক! এইগুলো বুয়েট পরীক্ষাতে আসে, এগুলা নিয়ে প্রবলেম হওয়ার কোনো কথা না। তোমরা অনেকেই বলতেছো মেবি 924 অ্যান্সার আসে, 924 অ্যান্সার বের করে ফেলতে পারবো। তো ইজি ম্যাথ। তো এই টেকনিকটা ভালো করে বুঝতে হবে যে আর এর মানটা কিভাবে আমরা বের করতে পারি। আর এর মানের এই টেকনিকটা ভালো করে দেখতে হবে, এবং এই টেকনিকটা বের করে তোমাকে সহগ বের করতে বলতে পারে। এবং একটা জিনিস মনে রাখার চেষ্টা করবো, যখন সহগ বের করতে বলে তখন আমরা কি চেষ্টা করব? তখন আমরা চেষ্টা করব যে এক্স পার্টটা না লিখতে, এক্স এর পার্টটা না লিখতে আমরা চেষ্টা করব। ওকে, আমরা এই অঙ্কটা বুঝলাম। আসলে আমরা এই পার্টটা দেখি, এই অঙ্কটা দেখে বা এমসিকিউটা করে আমরা একটা ব্রেকে যাই। এই এমসিকিউটা করে আমরা একটা ব্রেকে যাই। প্রশ্নের মধ্যে বলছে কি যে এর বিস্তৃতিতে এক্স এর সহগ, এই পার্টটা ইন্টারেস্টিং, এক্স এর সহগ, এক্স এর সহগ। এক্স মানে কি? এক্স মানে তো বুঝতে পারছো ভাই, এক্স এর উপরে পাওয়ার 1 আছে। তাহলে এইটাকে যদি ভাঙায় আমরা কে এর মানটা বের করতে চাই, আর এর মানটা, তো তুমি বলতে পারো ভাইয়া 5-এর সাথে এইটা গুণ হবে, তাহলে কত আসবে? 5 ইন্টু 1 মাইনাস এক্স মানে কত? ডেফিনেটলি এখানে আসবে 1। আর নিচে প্রথমটায় 1, পরেরটার জন্য আসবে হচ্ছে -1। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 4/2 ইকুয়ালস টু 2 পেয়ে যাবো। 4/2 ইকুয়াল টু 2 পেয়ে গেল। তাহলে তুমি এখান থেকে বলতে পারো হচ্ছে আর এর মান বেরোইলো হচ্ছে 2। এই পার্টটা একটু লিখে রাখো খাতায়। আর এর মান যদি 2 হয়, তাহলে আমাকে একটু চ্যাটে তোমরা লিখে বলো দেখি কততম পদ।
এটা একটু লিখে বলো দেখি, আর এর মান 2 আসা মানে কত পদ? গুড, গুড। আর এর মান 2 আসা মানে হচ্ছে তোমার, এটা আমরা সবাই জানি, আর এর মান 2 আসা মানে এটা হচ্ছে তোমার চলে আসবে হচ্ছে থার্ড পদটা। সো আর এর মান 2 মানে আমরা বলতে পারি হচ্ছে এটা আমাদের জন্য থার্ড যে পদ, ওইটা আমার জন্য চলে আসবে। ওইটা আর আমরা দিকে গেলাম না, বলছে এক্স এর সহগ। তাহলে সহগটা কত? তুমি বলতে পারো ভাইয়া এক্স এর সহগ আসবে হচ্ছে আমার এখান থেকে 5c2 1 টু দি পাওয়ার 5 মাইনাস 2 মাইনাস কে টু দি পাওয়ার 2। তাহলে 5c2 কে স্কোয়ার। আর প্রশ্নে বলা আছে এটা মানে কত? এটা মানে হচ্ছে 5c2 কে স্কোয়ার মানে হচ্ছে 120। এখান থেকে কে এর মানটা বের করে ফেলতে পারো। কে এর মানটা কত আসে? কে এর মানটা হচ্ছে ডি চলে আসবে, ডি চলে আসবে। ওকে, ঠিক আছে। তো আমরা এতটুকু পর্যন্ত মোটামুটি কিছুটা হলেও বুঝতে পারলাম যে কোন টাইপের অঙ্কগুলো আসতে পারে। আমরা একটা কাজ করি, আমরা এখন একটা ব্রেক নিই। ঠিক 11:34 বাজে আমরা আমরা আবার ঠিক শুরু করব হচ্ছে 11:40-এ আমরা আমাদের পড়াটা শুরু করব। তো তোমরা একটু হাঁটাহাঁটি করে আসতে পারো। 11:40-এ আমরা আবার শুরু করব। তো এর মাঝে আমি একটু দেখি তোমাদের কিউএনএ তে কয়েকটা কোশ্চেন থাকলে একটু অ্যান্সার দিয়ে দিই। আমি লাইভে অ্যান্সার গুলো দিয়ে দিলে ভালো হবে। কমপ্লেক্স নাম্বার বুঝলাম, ইনইকুয়াল কেন হলো? কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে ইনইকুয়ালই হবে। ওকে, কমপ্লেক্স নাম্বার ইকুয়াল হবে না। ওকে, জটিল মান আসলে কি অলওয়েজ বাদ দিব? প্রশ্নের মধ্যে যদি বলে থাকে জটিল মান আসলে বাদ দিবা, তাহলে বাদ দিবা। যেহেতু প্রশ্নের মধ্যে বলা ছিল বাস্তব মান নিতে, তাহলে বাস্তব মান নেওয়া হয়েছে। রোদেলার কোশ্চেনটার উত্তর দিয়ে দিলাম। হুম। আচ্ছা, আমাকে বলা হয়েছে ভাজিত প্রগমন। সৌরভ ভাই, ভাজিত প্রগমন মানে কি গুণোত্তর? আমি ঠিক আসলে বাংলা টার্মটা আমার মনে নাই। ফামিন, এটা আসলে বুঝতে পারতেছি না, এটা ভাজিত মানে এটা তো দেখিনি মনে হয়। আচ্ছা, এই জিনিসটা আসলে সত্যি কথা বলে আমাকে এর আগের ব্যাচেও জিজ্ঞেস করছে, আমি তখনও বলছি আসলে আমার এই টার্মটা সম্পর্কে আইডিয়া নাই। তোমরা একটু বইয়ের থেকে দেখে নিও। বাট আমি যতটুকু দেখছি বইয়ের ভিতরে দুইটা আছে, গুণোত্তর থাকে অথবা সমান্তর থাকে। এই দুইটাই। ভাজিত দ্বারা আসলে কি বোঝাচ্ছে আসলে ইংলিশ টার্মটা বলতে পারলে হয়তো বা আরেকটু ক্লিয়ার করতে পারতাম। এখন আমি আসলে এক্সট্রিমলি সরি, এই টার্মটা সম্পর্কে আইডিয়া আমার নাই। আচ্ছা, পরেরটার মধ্যে বলছে সামেশন অফ এ মাইনাস বি হলে কি লিখবো? তখন তোমাকে সবগুলো লিখতে হবে মিম, যে আলফ এ হ্যাঁ, মাইনাস বি, বি হ্যাঁ, মাইনাস এইভাবে সবগুলো লিখতে হবে। ওকে, আচ্ছা। আমি অন্যগুলো একটু বলে দিই। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে এই এই কোশ্চেনটা হচ্ছে সবচেয়ে ভালো কোশ্চেন। আইওটির কোশ্চেন ইংলিশে আসে, আমরা কি ইংলিশেই কি করতে হবে? প্লিজ অ্যান্সার দিয়েন। ইংলিশে আইওটির কোশ্চেনগুলো ইংলিশে আসে, এবং আইওটির কোশ্চেনগুলো ইংলিশে তোমার ব্যাপারটা অনেকটা এরকম। ধরো এই কোশ্চেনটা যদি আইওটিতে আসে, তাহলে তারা হয়তো বা বলবে ইন দ্য এক্সপ্রেশন অফ দিস দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স ইজ 120, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে, অর ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। তো এই কোশ্চেনটাই ধরো তোমার ইংলিশে ট্রান্সলেট করা থাকবে। আমার মনে হয় ওই ইংলিশের ট্রান্সলেট বা ওইটা বোঝার জন্য একটু মানে প্রিপারেশনের কোনো দরকার আছে। বাট কয়েকটা টার্ম তোমরা ভালো করে দেখেছো, যেমন অনেকের প্রবলেম হয়, যেমন বিশেষ করে কণিক এর ক্ষেত্রে। তোমাকে যদি আমি বলি একটা কণিকের উপকেন্দ্রিক লম্ব বের করো, তুমি উপকেন্দ্রিক লম্ব বের করতেই পারবা বাংলা বললে। কিন্তু আমি যদি তোমাকে ইংলিশে বলি লেটাস রেকটাম বের করো, তোমাকে আসলে টার্মটা মনে রাখতে হয় যে এই টার্মটা মানে কি। তো আইওটি পরীক্ষার আগে একদিন একটু টার্মগুলা দেখে গেলা, ফিজিক্স কেমিস্ট্রি সবগুলা, তাহলে আমার কাছে মনে হয় ভালো একটা প্রিপারেশন হবে ইনশাল্লাহ। ওকে, আমরা একটু ভাই, এবার কি অনেক হার্ড কোশ্চেন হবে? না, সবারই তার বারের কোশ্চেনটা হার্ড মনে হয়।
এবং তার আগের বারের কোশ্চেনটা ইজি মনে হয়। এটা হচ্ছে সাইকোলজিক্যাল একটা বিষয়। সবার সবসময় নিজেদেরটা সবসময় কঠিন মনে হয়, এবং অলস মনে রাখবো তোমরা যখন স্কুলে কলেজে পড়তা তোমাদের থেকে যারা জুনিয়র থাকে তাদেরকে তোমার সবসময় বেয়াদব মনে হয়, কিন্তু আসলে এটা মানুষের মানে মানসিক বিষয়। বিষয়টা অনেকটা এরকম। ভাজিত হলে ভাইয়া, ভাজিত মানে হচ্ছে হারমোনিক। আচ্ছা, বুঝতে পারছি, হারমোনিক। ওকে, এত টেনশন হওয়ার কোনো কারণ নেই, ইজি কোশ্চেনই আসবে। আর এই বছর যেহেতু করোনাকালীন সময়, আমার কাছে মনে হচ্ছে যে সব দিক থেকে যেহেতু রিল্যাক্সড, সবকিছু একটু ছাড় দেওয়া হচ্ছে, তো আমার কাছে মনে হয় জিনিসটা আম, বুঝতে পারবা। আচ্ছা, তোমাদের যদি ভাজিত প্রগমন হলো সমান্তর প্রগমনের বিপরীত, মানে 1/বাই ওইটা করে দিলেই হবে। 1/বাই ওইটা করে দিলে হবে। ভাইয়া, কোন অঙ্কে জায়গা বেঁচে গেলে সেই জায়গা অন্য অঙ্কে রাফ করা যাবে কিনা? না, রাফ করা যাবে না, তাহলে স্যাররা ওই অঙ্ক খাতা দেখবে না। তোমাদের রাফের জন্য জায়গা দেওয়া থাকবে। সমান রাফের জন্য আলাদা জায়গা দেওয়া থাকবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, অনেক কোশ্চেন জমে গেল, 24টা কোশ্চেন। সৌরভ ভাই, কোশ্চেনগুলো ডিসমিস করে দিন, বা যেগুলা মানে ওকে ওকে ঠিক আছে, করতেছি। আননেসেসারি কোশ্চেন অনেক বেশি, ওকে, আমি যেগুলো যেগুলো ইয়ে করে দিচ্ছি যে বড়। হুম। ওকে, আমরা দেখি আজকে যেহেতু আহ, ভাইয়া, কবে হতে পারে অ্যাডমিশন টেস্ট বলে আমার মনে হয়? আমার কবে মনে হয়, মনে হতে পারে, এটা তোমাদেরও বুঝতে পারা উচিত। এখনো যেহেতু এইচএসসি পরীক্ষা তোমাদের আজকে ডিসেম্বর মাসে 18 তারিখ, এখনো এইচএসসি যেহেতু রেজাল্ট হয় নাই, তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টটা হবে। রেজাল্টটা হওয়ার পরে সার্কুলার দিবে, সার্কুলারের পর তোমরা ফর্ম ফিল আপ করবা। তো চিন্তা করে দেখো, এই ধরনের কাজ করতে মিনিমাম তো কিছু সময় লাগে। তো সবকিছু মিলে আমরা আশা করতে পারি মার্চ মাসের দিকেই হয়তো পরীক্ষা হবে। ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা একটু কম, মার্চে হওয়ার সম্ভাবনা এটাই বেশি। এটা আমার মনে হয়, এটা অন্য কারোর মনে হয় না, এটা আমারই মনে হয় খালি। বাকিদের অন্য অন্য মনে হতে পারে, অনেকের মনে হতে পারে, যেমন তোমাদের অনেকের মনে হয় পরীক্ষাই হবে না, এখনো তোমরা আশায় আছো। অটো পাস হয়ে গেলে তো লাভটা, জীবনটা খুব ভালোই হয়ে যায়। তো আসলে আমরা একটু তাড়াতাড়ি দেখি, আজকে যেহেতু শুক্রবার, সময় হাতে কম, তাড়াতাড়ি দেখতে হবে। আচ্ছা, প্রশ্নের মধ্যে বলা আছে কি? প্রশ্নের মধ্যে বলা আছে হচ্ছে এই জিনিসটা, যে এই টাইপের কিছু ম্যাথ আমাদের পরীক্ষায় প্রায় আসে। এই টাইপের ম্যাথগুলা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, এই টাইপের ম্যাথগুলো একটু ভালো করে করার চেষ্টা করো, সবাই মনোযোগ দাও। তো প্রশ্নের মধ্যে বলছে কি? প্রশ্নের মধ্যে বলছে হচ্ছে যে এইটা পড়ার আগে তোমাদেরকে আসলে এই ফরম্যাটটা একটু পরিচিত করা, সেই ফরম্যাটটার সাথে। যদি কখনো আমার এরকম থাকে এক্স টু দি পাওয়ার কে, আর আমার যদি এইখানে এরকম থাকে 1 - ax আর 1 - bx, এটা দেওয়া থাকে, এবং তোমাকে যদি কখনো বলা হয় যে এর এক্স টু দি পাওয়ার আর এর আর সহগটা বের করো, তাহলে এটার একটা শর্টকাট টেকনিক মনে রাখবা। শর্টকাট টেকনিক কি থাকবে? শর্টকাট টেকনিক হচ্ছে অনেকটা এরকম ভাইয়া, নিচে বসবে হচ্ছে a - b, আর উপরে কত বসবে? উপরে বসবে হচ্ছে এন, এন তো না, এখান থেকে চলে আসে, হ্যাঁ, এন কেন লিখলাম, এখানে আসবে হচ্ছে, আচ্ছা এখানে এন দিয়ে দিই তাহলে, n - k+1 বি টু দি পাওয়ার n - k+1। এই পার্টটা মনোযোগ দিতে হয়, তো এই পার্টটা একটু ভালো করে দেখো। এই পার্টটা দেখলে তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে যে আসলে কিভাবে এই অঙ্কগুলো করতে হয়। এই জিনিসটা একটু মনোযোগ দাও। এই জিনিসটাকে আমরা ফর্মুলা হিসাবে বের করব, এই জিনিসটাকে আমরা ফর্মুলা হিসাবে দেখব। তো দেখো, তো এই ফর্মুলাটার জন্য আমরা এটা মনে রাখার চেষ্টা করব যে ভাইয়া, এখানে দাঁড়াও, এখানে এ এর মানটা বি থেকে বড় ধরবো, বড় ধরলে আর মাইনাসের একটা ঝামেলা থাকবে না। তো কেসে এই কেসে তোমাকে যদি বলা হয় এক্স টু দি পাওয়ার কার সহগ বের করতে বলছে, আর এর সহগ বের করতে বলা হয়, তুমি বলতে পারো ভাই উপরে আছে 1, এখানে একটা আছে 4 আর একটা আছে 5, তাহলে আমি এ এর মান ধরলাম 5, বি এর মান ধরলাম হচ্ছে 4, তাহলে আমি একবারে যদি এক্স টু দি পাওয়ার আর এর সহগটা বের করি, এক্স টু দি পাওয়ার আর এর সহগটা বের করলে নিচে বসবে এই দুইটার বিয়োগফল, তাহলে 5
-4, আর উপরে কত বসবে? উপরে বসবে 5, এখানে আর আর এখানে আসবে মাইনাস কত? এখানে -1 +1 -4 আর -1 +1, তাহলে বোঝাই যাচ্ছে নিচে 1 হয়ে যাবে, এখানে চলে আসবে 5 টু দি পাওয়ার আর -4 টু দি পাওয়ার আর। এটা হচ্ছে x টু দি পাওয়ার আর এর সহগ। তাহলে বোঝাই যাচ্ছে এখানে k এর মানটা কত হওয়া দরকার? k এর মানটা হওয়া দরকার হচ্ছে -1 হতে হবে। সাস্টে আসা কোশ্চেন, খুব সহজ কোশ্চেন, বাট এই ফর্মুলাটা মনে রাখতে হয়। এই ফর্মুলাটার ভিতরে আমরা বসায় অঙ্কগুলোকে করব। এই ফর্মুলার ভিতরে বসায় আমরা ডিরেক্ট করব, রিটেনে আসলে আমরা দেখতে হবে। আর তোমরা বলতে পারো যে ভাই আসলে, আর কেউ যদি বলতে পারো ভাই a = 4 হবে না, তুমি যদি a = 4 ধরেও করো, a = 4 ধরে করলেও কোনো সমস্যা নেই, বাট তখন তোমার ওই যে উপরে একটা মাইনাস কমন নিতে হবে। সো এই মাইনাসের ঝামেলাটা থেকে বের হওয়ার জন্য আমরা আসলে সবসময় চেষ্টা করি যেইটা মানে বড় সেটাকে এ ধরতে, আর যেটা ছোট সেটাকে আমরা বি ধরতে বলবো। এটা কভার আপ মেথড বললে রিটেনও করা যাবে, কোনো সমস্যা নেই। রিটেন আমরা ডিরেক্ট এই মেথড দিয়ে করে ফেলবো, কোনো সমস্যা হবে না। আচ্ছা আসো আমরা একটু দেখার চেষ্টা করি একটা অঙ্ক। যেমন এই অঙ্কটা পড়লাম, যেমন বুয়েটের 11-12 সালে যে অঙ্কটা আসছে, এমসিকিউর একটা অঙ্ক, এটা রিটেনেও আসতে পারে। তো এইটার বলছে এর x⁻10 এর সহগটা বের করতে বলছে। তো একটু দেখাই, মনোযোগ দাও। তোমরা বলতে পারো ভাইয়া আপনি যে রুলটা লিখে দিছেন, আপনার রুলটার ভিতরে এইখানে কত আছে? এইখানে আছে হচ্ছে 1। তাহলে ফার্স্ট কাজ কি করতে হবে? ফার্স্ট কাজ তুমি বলতে পারো ভাই, ফার্স্ট কাজ যেটা করতে হবে এগুলোকে 1 বানাতে হবে। তাহলে 1 বানানোর জন্য তুমি বলতে পারো ভাই এটা তো 1 আছে, এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা একটা 3 কমন নিই। তাহলে 3 কমন নিলে 1/x-3, তাহলে তুমি এটা 1/3 সামনে নিয়ে আসবা, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1 - x, 1 - x/3। একটু পর্যন্ত প্রত্যেকের বোঝা উচিত। এখন আমরা এর পরের লাইনে তুমি বলতে পারো ভাইয়া আপনি একটা কাজ করেন, আপনি ডিরেক্ট x⁻n এর সহগটা বের করেন। x⁻n এর সহগ বের করার জন্য আমার সামনে তো একটা 1/3 আছে, তাহলে এই 1/3 থাকলো, নিচে কি বসবে? নিচে বসবে a আর b। তাহলে এখানে a এর মান কত? তুমি বলতে পারবে এখানে একটা আছে 1 আর একটা আছে হচ্ছে 1/3। তাহলে ভাইয়া বলছে যেটা বড় সেটাকে আমরা এ ধরবো, যেটা ছোট সেটাকে বি ধরবো। তাহলে এইখানে নিচে লিখবো কি? নিচে লিখবো হচ্ছে 1 - 1/3, আর এখানে 1 + n মাইনাস উপরে কত? কিছু যদি না থাকে তার মানে তো বুঝতেই পারতো এটা হচ্ছে x⁻0। তাহলে 1 - 0 + 1, 1 - 0 + 1, তাহলে এখান থেকে চলে আসবে 1/3। 1 এর উপরে কিছু পাওয়ার দিলে 1ই হয়, আর এটা তো বোঝাই যাচ্ছে 3n + 1, নিচে চলে আসবে 2/3। তুমি যদি উল্টে দাও, উল্টে দিলে এটা হাফ হয়ে যাবে, হাফ হলে 1 - 3n + 1। এখন তুমি বলতে পারো যে ভাই আমি অঙ্কটা করে ফেলছি x⁻n। এখন প্রশ্নের মধ্যে বলছে হচ্ছে x⁻10 এরটা কত? 10 এর জন্য জাস্ট কি করবা? 10 এর জন্য জাস্ট n এর জায়গায় 10 বসাই দিবা। n এর জায়গায় 10 বসাই দিলে আমার মনে হয় অ্যান্সার আমার চলে আসবে বি। অ্যান্সার আমার এখান থেকে চলে আসবে হচ্ছে বি। অবশ্যই রিটেনে কত? এখানে একজন বলছে আজমিরা বলছে এখানে ভাই কে এর মানটা কত? কে হচ্ছে তোমার উপরে এক্স এর সহগ, এক্স এর পাওয়ার। এখানে যেহেতু 1 আছে, তাহলে 1 থাকা মানে কি x⁻0। আগের অঙ্কটা খেয়াল করো, আগের অঙ্কটায় এইখানে এক্স উপরে এক্স ছিল, তাহলে এখানে 1 বসাইছিলাম আমরা, 1 বসাইছিলাম, কিন্তু এখানে কি এক্স নাই, তাহলে এটার জন্য এখানে যদি 1 না থেকে আমি যদি লিখতাম এখানে x², তাহলে এখানে বসাইতে হইতো 2। তো ওই হিসাব করে লিখবা, ওই হিসাব করে লিখবা। তো এই পার্টটা ভালো করে বোঝা যায়। তো x⁻10 এর জন্য জাস্ট n এর জায়গায় 10 বসাই দিবা। রিটেনেও অ্যাপ্লাই করা যাবে, সরাসরি রিটেনেও অ্যাপ্লাই করে দিবা, কোনো প্রবলেম হবে না। আগের ম্যাথটায় কে বের করতে বলছে কেন? আগের ম্যাথটা কে বের করতে বলছে কেন এটা আমি জানি না, তুমি সাস্টের যারা কোশ্চেন করে তাদেরকে জিজ্ঞেস করো আগের ম্যাথটায় কেন কে বের করতে বলছে। আচ্ছা পরের ম্যাথটা একটু দেখি। বুয়েট 19-20 সালে আসা কোশ্চেন। তোমাদের মধ্যে অনেকে বললা যে ভাইয়া 19-20 এর কোশ্চেনটা কঠিন ছিল, তো 19-20 এর কোশ্চেনটা দেখাচ্ছি। তো এই ধারাটা দেওয়া আছে, এইটা প্রুফ করতে বলছে, একটু স্টার্ট দিয়ে রাখি। তাহলে এই টাইপের অঙ্কগুলা করার জন্য যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল আমরা একটা দরকার হলে আসো 1 যোগ করে দিই।
ওয়ান যোগ করে আমরা আমাদের পরিচিত ফরম্যাটটা বানাই নেই, কারণ তোমাদের নিশ্চয়ই মনে আছে প্রত্যেকটা ধারা শুরুতে একটা ওয়ান ছিল। আর এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যাবে হচ্ছে 1 + y = 1 - x⁻³ এটা হচ্ছে -3 এর ধারাটা। -3 এর ধারাটা এখন তুমি একটা কাজ করতে পারো, তুমি বলতে পারো ভাই আপনি উভয় পক্ষে কি নিয়ে নেন, উভয় পক্ষে আপনি একটা পাওয়ার নিয়ে নেন -1/3। তাহলে -1/3 পাওয়ার নিয়ে নিলে কত আসবে? -1/3 পাওয়ার নিয়ে নিলে এটা আমার চলে আসবে হচ্ছে 1 - x, এটা বাদ হবে, তাহলে এটা কত আসবে? 1 + y⁻⁻1/3। এর পরের লাইনটা কি লিখতে পারবা? এটা তো 1 - x, আর এটা নিশ্চয়ই মনে আছে প্রত্যেকের, n-1 / 2 factorial y², তারপর এটা নিশ্চয়ই মনে আছে n-1 n-2 / 3 factorial y³ এইভাবে চলতে থাকবে। 1 বাদ দিয়ে দিবা, এক্স এর একটা মান চলে আসবে। অঙ্কটা আর করলাম না, নিজ দায়িত্বে করে নিবা। অঙ্কটা আর করলাম না, নিজ দায়িত্বে করে নিবা। এই অঙ্কটা শিক্ষণীয় বিষয় কি? এই অঙ্কটা যদি কেউ না পারে, আমি তাকে একটু বলবো যে আসলে এই অঙ্কগুলো বইয়ের অঙ্ক। এটা যদি না পারো, আসলে এট দি এন্ড অফ দ্য ডে আদৌ তোমার বুয়েটে পড়ার কোয়ালিফিকেশন আছে কিনা এটা নিয়ে আসলে আমি চিন্তিত। কারণ এগুলো বইয়ের অঙ্ক, কমন অঙ্ক, এগুলো প্রত্যেকের পারা উচিত। একটু ম্যাথ প্রত্যেকের পারা উচিত। আচ্ছা, ঠিক আছে, এগুলো অনেক ইজি ম্যাথ আসছে, এগুলোই আসে। সো কঠিন যেগুলো আসে ওইগুলোকে টাচও করা লাগে না, এছাড়াই ভালো অ্যান্সার দেওয়া সম্ভব। যেমন আরেকটা অঙ্ক যেটা 18 সালে বুয়েটে আসা কোশ্চেন, এবং তোমরা যারা কোশ্চেন অ্যানালাইসিস করো বা কোশ্চেন গুলো দেখে একটু বোঝার চেষ্টা করো, তারা দেখবা আসলে ধারা টাইপের অঙ্কগুলো বুয়েটের স্যারদের পছন্দ। তো একটু চিন্তা করবা যে কিভাবে করা যেতে পারে। তো এই অঙ্কটা করার রুলটা কি তোমাদের নিশ্চয়ই এটা মনে আছে যে ভাইয়া আমাকে 1 + x⁴n, এটার আমরা ধারা পড়ছিলাম nx + n × n-1 / 2 factorial x², এরকম ভাবে একটা ধারা পড়ে গেছিলাম। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে ভাইয়া আসলে আমরা আমাদের যে ধারাটা বের করতে বলা হয়েছে, এই ধারাটার আগে কিন্তু কোনো আমার কি নাই, বলো দেখি, একটা ওয়ান নাই। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা দেখি যে s = লিখি যেটা আছে। এগুলো না লিখলেও হয়, জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু এক লাইন বেশি করতেছি। 13536 9, এটা হচ্ছে এস এর মান। আমি যদি এই পাশে 1 + s করি, তাহলে এটা এরকম কিছু একটা আসবে। এটা চলে আসবে। এখন তোমার টার্গেটটা, এখন তুমি বলতে পারবে এইটা আর এই ধারাটা মিলে যায়। তাহলে এরখানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এর যে দ্বিতীয় পদ, এই দ্বিতীয় পদটা এর এই পদের সাথে মিলে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো হচ্ছে nx = 1/3, আর এর যেটা তৃতীয় পদ, তৃতীয়টাকে এর তৃতীয় পদের সাথে মিলাও। তাহলে আমার এখান থেকে আসবে n × n-1 / 2 factorial x² = 1336। আমার মনে হয় বাকি পার্টটুকু আর করার দরকার নাই, বাকি পার্টটা তোমরা পারবা। এখান থেকে কার মান বের করবে? এখান থেকে তুমি x এর একটা মান বের করবা, n এর একটা মান বের করবা, x এর একটা মান বের করবা, n এর একটা মান বের করবা। এর পরের লাইনটা কি? এর পরের লাইনটায় আমরা লিখে দিব হচ্ছে 1 + x, 1 মানগুলা বসাই দিবা, এখান থেকে এস এর মানটা বের করে ফেলতে পারবা। নিজ দায়িত্বে বাসায় করে নিবা, নিজ দায়িত্বে বাসায় করে নিবা। বুয়েট এক্সামে আসা অঙ্ক, বুয়েট এক্সামের এই অঙ্কটা এই কারণেই ক্লাসে দেখাইলাম, কারণ এই অঙ্কে জোর করে একটা কি যোগ করতে হয়, জোর করে একটা এক যোগ করতে হয়। তোমরা বুটেক্স এর কয়েকটা অঙ্ক কোশ্চেন ব্যাংকে দেখবা যেখানে এক যোগ করা লাগে না, রেডিমেড ধারাটা দিয়ে দিছে, ওইটা নিয়েই অঙ্ক করলে হয়। বাট এই অঙ্কটা করার জন্য আমাদের আসলে এক যোগ করে ফরম্যাটটাকে একটু বানিয়ে নিয়ে আসতে হয়, ফরম্যাটটাকে আহ বানিয়ে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আর এইগুলোর জন্য আমরা কিছু শর্টকাট আলোচনা করছিলাম, তোমাদের নিশ্চয়ই ক্লাসে যখন পড়ানো হয়েছিল তখন দেখাইছিলাম শর্টকাট গুলা, যে এন এর মান কিভাবে বের করতে হয়, এক্স এর মান কিভাবে বের করতে হয়। তোমরা এইখানে আসার পরে শর্টকাট দিয়ে অঙ্কগুলোকে করে ফেলতে পারবা, সমস্যা নেই। একটু মানে প্রিভিয়াস লেকচার গুলো দেখে নিবা, ক্লাসে যখন এর আগেও পড়াইছি অনেক শর্টকাট দেখাইছি, ওইগুলো এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, তো চলো নেক্সট পার্টটার দিকে যাই।
এই অঙ্কটা দেখো, বুয়েট 18-তে আসা আরেকটা অঙ্ক, এবং 18-তে 2টা অঙ্ক আসছে। দ্বিপদী চ্যাপ্টার থেকে একটাও আসতে পারে, 2টাও আসতে পারে, তো এইগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবা। এবং এই অঙ্কটাও এর আগে যখন করাইছিলাম, তোমাদের মনে আছে কিনা অনেকের, যে ভাইয়া আপনি এই অঙ্কগুলো যখন করাইছিলেন আপনি একটু যে বক্স মেথড দিয়ে অঙ্কগুলা করাইছিলেন, এখন আর বক্স দিয়ে করাচ্ছি না। বক্স দিয়েও তোমরা আগের বারের মতো করেও করতে পারো। এখন আপাতত এইভাবে মনে রাখতে পারো যে ভাই এটা এইভাবে যদি আমরা দেখি, এইটা আছে। এখন এইটাকে ভাঙলে কত আসে? প্রথমটাকে ভাঙলে তুমি বলতে পারো ভাই প্রথমটাকে ভাঙলে আমার চলে আসবে হচ্ছে NC0, তারপরে আসবে হচ্ছে NC1x, দেন NC2x স্কোয়ার, তারপরে কত আসবে NCn x টু দি পাওয়ার n। আর এর পরেরটা কত? তুমি বলতে পারো পরেরটার এইটাকে গুণ করলে আসবে হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব থেকে এক্স টু দি পাওয়ার n। এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে সেকেন্ড ধারাটা অসীম পর্যন্ত যায়। এখন আমার দরকার হচ্ছে এক্স টু দি পাওয়ার n। এক্স টু দি পাওয়ার n যেন কিভাবে পাই? তোমাদের নিশ্চয়ই মনে আছে এই এক্স টু দি পাওয়ার n এর সাথে এইটা যখন গুণ করব তখন একটা এক্স টু দি পাওয়ার n আসে। এর আগে যেটা থাকে, এর আগে কত ছিল? এর আগেরটাকে যদি আমি একটু লিখি, এর আগে ছিল এক্স টু দি পাওয়ার n-1। এর সাথে যদি এইটাকে গুণ করি আরেকটা এক্স টু দি পাওয়ার n আসে। তো যারা মনোযোগ দিচ্ছ, এবং লাস্ট অফ অল তুমি বলতে পারবে এই 1 এর সাথে এইটা গুণ করলে আরেকটা এক্স টু দি পাওয়ার n আসবে। তাহলে এই লাইনটা লেখার পর তুমি বলতে পারো এক্স টু দি পাওয়ার n এর সহগ কত? এক্স টু দি পাওয়ার n এর সহগ আসবে হচ্ছে NC0, NC1, NC2 থেকে NCn। আর এই পুরা জিনিসটার মান কত? এই পুরা জিনিসটার মান হচ্ছে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n চলে আসবে। সো তুমি যেভাবে করছো সেভাবে দেখলে হবে। বক্স মেথড অ্যাপ্লাই করছে, বা সব ম্যাথের ক্ষেত্রে না। সো ভালো করে করতে পারবা, এটা বক্স মেথড দিয়েও করতে পারো বা এই নিয়মেও করতে পারো, তোমার যেইভাবে ইচ্ছা ভাইয়া। তোমার অঙ্কের অ্যান্সার মিললে হইলো, অঙ্কের অ্যান্সার মিলাইতে পারলেই হবে। তো এই অঙ্কটাও আমরা আলোচনা করলাম, জাস্ট টাইপগুলো দেখাই দিচ্ছি যে কি কি টাইপগুলো আসতে পারে, কারণ আমাদের এরপর আরেকটা চ্যাপ্টার বাকি আছে ম্যাট্রিক্স, তো হাতে একটু সময় কম, এই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। তো দ্বিপদী লাস্ট ম্যাথ, এরপরে আমরা ম্যাট্রিক্স টপিকটার দিকে যাব। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, বুয়েট পরীক্ষা 4-5-এ আসছে, যে এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 3 এর সহগ বের করতে বলা হয়েছে। তো এই অঙ্কটা করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, তুমি বলতে পারো ভাইয়া আপনাকে এইটা দেওয়া আছে, এবং আমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের এই মানে যদি বিস্তার করতে চাই আমাদের এখানে একটা কি লাগবে, আমাদের ডেফিনেটলি এখানে আমাদের একটা 1 বা এই টাইপের কিছু একটা লাগবে। সো এই পার্টটা আমরা এখান থেকে বলতে পারি। তো যদি আমরা একটা কাজ করি, আচ্ছা না না, আমাদের ফার্স্ট অফ অল কয়েকটা জিনিস একটু মনে রাখতে হয়। এই অঙ্কটা একটু করার আগে আরেকটা জিনিস দেখে আসি, যে আমার সূত্রটা কি ছিল। তো সূত্রটা তোমাদেরকে একটু দেখাই। তো আমাদের যে সূত্রটা ছিল, অসীম যে বিস্তৃতিটা ছিল, অসীম বিস্তৃতির জন্য যে সূত্রটা ছিল, যে আমার যে এই যে এক্স এর মানটা, এই এক্স এর মানটা আমরা পড়ছিলাম না, এইরকম কিছু একটা হবে। আমরা পড়ছিলাম যে ভাই এই জিনিসটা আমার মাইনাস এইটা হবে, এটা আনতে হবে তোমাকে এখানে। এইখানে আমার চলে আসা হচ্ছে এই জিনিসটা আমরা এরকম ভাবে রাখতে হবে। তো তোমরা বুঝতে পারতেছো আমার পোস্টের মধ্যে কি দেওয়া আছে? পোস্টের মধ্যে দেওয়া আছে এইটা, যে -8/3 x 8/3। তাহলে এক কথায় আমরা আসলে বলতে পারি যে ভাই আসলে এখানে এক্স এর যে মানটা আছে, তুমি যদি এখান থেকে এই পাশে একটা 1 আনতে চাও, বাম পাশে ডান পাশে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? এখান থেকে তুমি বলতে পারো হচ্ছে -1, এখান থেকে আসবে হচ্ছে থ্রাইস x/8, এখানে আসবে হচ্ছে 1। মানে তুমি 3/8 দিয়ে গুণ করলা, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে থ্রাইস x/8 এর মান 1। তো ফার্স্ট অফ অল এই জিনিসটা একটু চেক করে নেবা, যে এই জিনিসটা একটু চেক করে নেওয়ার চেষ্টা করবা যে আসলে তোমার এইখানে যে পার্টটা থাকে এই পার্টটা কত হচ্ছে কিনা, এই পার্টটা আসলে তোমার এই থ্রাইস x/8ই আনা যাচ্ছে কিনা, এই পার্টটা একটু চেক করে নিবা। পরীক্ষার খাতায় চেক না করলেও হয়, বাট তুমি একটু দেখে নিলা। এখান থেকে যদি তুমি এটা 8 কমন নাও, 8 কমন নিলে কত থাকে? থ্রাইস x/8। তো পরের লাইনটার মধ্যে বলতে পারো কত? 8 টু দি পাওয়ার -3, এটা হচ্ছে 1 মাইনাস থ্রাইস x টু দি পাওয়ার 8 1/3।
এখন পরের লাইনটা কি? পরের লাইনটা তুমি বলতে পারো হচ্ছে 1 প্লাস nx, আমি একটু লিখি, n into n minus 1 divided by 2 factorial x square, তারপরটা হচ্ছে n minus 1 n minus 2 divided by 3 factorial minus thrice x by 8 cube, এভাবে চিন্তা করলাম। এখন তোমরা বুঝতেই পারছো ভাই আমাকে কি বের করতে বলছে? আমাকে বের করতে বলছে এক্স কিউবের সহগ। তাহলে এক্স কিউবের সহগ কোনটা? এই যে এইটা চলে আসবে এক্স কিউবের সহগ হিসেবে চলে আসবে। আমি অঙ্কটা আরেকবার একটু রিপিট করি, অঙ্কটা একটু ভালো করে দেখো। আমরা এইখানে যে জিনিসটা প্রুফ করে বা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে তোমাকে আসলে দেখতে হবে যে আমার কার মানটা -1 থেকে +1 এর ভেতরে। যার মানটা -1 থেকে +1 এর ভেতরে হয় তুমি কিন্তু কেবলমাত্র তার সাপেক্ষে বিস্তারটা করতে পারবা। তো এখানে তুমি চেক করে দেখলাম যে থ্রাইজ এক্স বাই 8 এর মানটা -1 থেকে +1 এর ভেতরে। তো এই পার্টটাকে এখানে লিখলাম, দেন এর সাপেক্ষে তুমি কি করে ফেললা বলো দেখি? তুমি বিস্তারটা করে ফেললা। বিস্তার করে ফেললে এত কঠিন লাগার কথা না, কঠিন লাগার কথা না। আচ্ছা, আহ পরেরটা পারা যাবে, পরেরটা আমার মনে হয় পারা যাবে। এটা 2 হবে এখানে, অনেকে এটা 2ই লিখছে, অনেকে অত বুঝতেছো না। কইরো, এটা কইরো, এটা করলে তোমরা পারবা, এটা নিয়ে এত টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ইজি ম্যাথ। আরেকটা জিনিস মনে রাখবো, অনেকে একটা জিনিস ভুল করে, আমাকে বলছে এক্স কিউব, তাহলে এক্স কিউবের জন্য তো এই পার্টটা আসবে এবং এর সাথে এই পার্টটা গুণ হবে, কিন্তু সামনের পার্টটাও গুণ হবে। তো এটা একটু দেখো, বুয়েট সালে আসা কোশ্চেন। তো আমার মোটামুটি দ্বিপদী পার্টের আলোচনাটাও শেষ। দ্বিপদী নিয়ে জাস্ট আমি তোমাদেরকে একটু বলতে পারি যে দ্বিপদী থেকে ভাই কোন টাইপের অঙ্কগুলোকে পড়বো বেশি। দ্বিপদী থেকে যে জিনিসগুলো অঙ্কগুলোকে পড়বা সব সময় 3 টাইপের জিনিস ভালো করে দেখার চেষ্টা করবা। ওই যে এক্স টু দি পাওয়ার সামথিং এর সহগ, এই টাইপটা একটু ভালো করে দেখবা, এইটা থেকে প্রশ্ন আসে। তোমার আরেক টাইপের কোশ্চেন আসে হচ্ছে ধারা থেকে কোশ্চেন আসে, এই টাইপের কোশ্চেন আসে। আরেকটা হচ্ছে তোমার ওই একটা ধারা দিয়ে দেয় এবং আরেকটা ধারা বের করতে বলে। যেমন তুমি বলতে পারো ভাই এই টাইপের অঙ্কগুলা, এই টাইপের অঙ্কগুলা যে একটা ধারা দিয়ে দিলাম আরেকটা ধারা প্রমাণ করতে বলা হয়, এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় আসতে দেখা গেছে। সো একটু ভালো করে মনোযোগ দিয়ে এই জিনিসগুলো দেখলে ইনশাল্লাহ পারা যায়। তার সাথে আমাদের মোটামুটি ভাবে দ্বিপদীয় আলোচনাটা আমরা করে ফেললাম। এখন আমাদের লাস্ট একটা টপিক আজকে বাকি আছে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। ম্যাট্রিক্স নির্ণায়ক দেখলে আমাদের মোটামুটি সবগুলো টপিকই সুন্দর করে কভার আপ করা হবে। আর দেখি বেশিক্ষণ সময় লাগবে না, আধা ঘন্টার ভিতরে আমি ইনশাল্লাহ শেষ করে দিব। তো প্রশ্নের মধ্যে ফার্স্ট অফ অল বলা হয়েছে কি? প্রশ্নের মধ্যে বলা হয়েছে এ বি সি ম্যাট্রিক্স আছে 3টা, এই ম্যাট্রিক্সের মাত্রাগুলো দেওয়া আছে, মাত্রাগুলো দেওয়া আছে, বলছে এর মাত্রা কত। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং এই অঙ্কটা থেকে অনেকগুলো কনসেপ্ট আমরা ক্লিয়ার হব। ফার্স্ট অফ অল একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি। এ ম্যাট্রিক্স যদি হয়, এর মাত্রা যদি হয় 4 × 5, তাহলে বলো দেখি এ টি এর মাত্রা কত? এ টি দ্বারা আসলে বোঝায় ট্রান্সপোজ, তাহলে এ ট্রান্সপোজের মাত্রা হবে হচ্ছে 5 × 4। একটু না বুঝতে পারার কোনো কারণ নাই, সারি কলাম উল্টে যায়। আর এর সাথে তুমি বি কে যোগ করবা, বি এর মাত্রাও 5 4, তাহলে তুমি বলতে পারো ভাইয়া এটি প্লাস বি দুইটাই 5 × 4 5 × 4 যোগ করলে কি পাবো? যোগ করলে আমি ঠিকই 5 × 4ই পাবো। আর সি এর মাত্রা কত দেওয়া আছে? সি এর মাত্রা তুমি বলতে পারো ভাইয়া সি এর মাত্রা প্রশ্নে দেওয়া আছে কত? সি এর মাত্রা প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 4 × 2। সি এর মাত্রা প্রশ্ন দেওয়া আছে 4 × 2, তার মানে তুমি বলতে পারো এখন যদি আমি গুণ করি, গুণ করার রুল ছিল এই দুইটার সমান হইতে হয়, এই দুইটার সমান হতে হবে। আর অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে হচ্ছে এই পাশের পার্টটা আর এই পাশের পার্টটা, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 5 × 2। যদি আমি ভুল না হয়ে থাকে অ্যান্সার 5 × 2 চলে আসবে। তাহলে অলওয়েজ মনে রাখবা, তুমি যদি কখনো ম্যাট্রিক্স গুণ করতে চাও, দুইটা ম্যাট্রিক্স গুণ করতে চাইলে অবশ্যই এই পার্টটা মনে রাখতে হয়, অবশ্যই এই পার্টটা মনে রাখতে হবে। তো এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবো। এবার আসো আমরা এই জিনিসগুলো একটু বুঝে কতগুলো অঙ্ক করি। যেমন দেখো এই মাত্রার কনসেপ্টটা কত ইম্পর্টেন্ট, কারণ 10 সালের অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো, তুমি বুয়েট 11-র কোশ্চেনটা দেখো, 11-র কোশ্চেনটার মধ্যে বলছে কি, 11-র কোশ্চেনটার মধ্যে এখানে কিছু প্রিন্টিং মিস্টেক আছে, এখানে আসলে এটা হবে না,
এটা হবে না, এখানে জাস্ট ডট ছিল, তুলতে ভুল করছে। তো প্রশ্নের মধ্যে বলছে কি যে এ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এইটা যদি হয় তাহলে এক্স এ স্কোয়ার কোনটা হবে। অনেকে চিন্তা করে যে ভাগে গুণ করার চেষ্টা করে, বাট একটু বুঝো এখানে এ এর মান কত, এ এর মান হচ্ছে এইটা, এক্স এর মান হচ্ছে এইটা। তাহলে বলো দেখি এ এর মাত্রা কত। তুমি বলতে পারো ভাই এ এর মাত্রা হচ্ছে 2 × 2, আর এক্স এর মাত্রাটা কত, এক্স এর মাত্রাটা হচ্ছে 2 × 1। একটু পুস্তকের বুঝতে পারা উচিত। এখন আমাকে প্রশ্নের মধ্যে বলছে কি এক্স এ স্কোয়ার করতে, তাহলে এক্স এর মাত্রাটা কত, এক্স এর মাত্রাটা হচ্ছে 2 × 1, আর এ স্কোয়ারের মাত্রাটা কত, এ স্কোয়ার যেহেতু যেহেতু 2 × 2, তাহলে এ স্কোয়ার কত আসবে, এ স্কোয়ার আসবে 2 × 2। এই দুইটাকে সমান হইলো, এই দুইটা কিন্তু সমান হয় না, তার মানে কি গুণ করা গুণ সম্ভব না, গুণ সম্ভব না। আমি আবার রিপিট করতেছি, ভালো করে বোঝার চেষ্টা করো। প্রশ্নের থেকে আমি বুঝলাম যে এক্স এর মানটা কত, এক্স এর মানটা হচ্ছে 2 × 1। এই যে এক্স এর মান হচ্ছে এটা 2 × 1, আর এ এর মানটা কত, এ এর মানটা হচ্ছে 2 × 2। এখন এ যদি 2 × 2 হয় তাহলে এ স্কোয়ারও কত হবে, এ স্কোয়ারও হবে 2 × 2, আর এক্স এর মান দেওয়া হচ্ছে 2 × 1। তো তুমি জীবনেও চাইলে এই দুটাকে কি করতে পারবা না, গুণ করতে পারবা না। গুণ করতে গেলে আমার একটার কলাম অন্যটার কার সমান হতে হয়, অন্যটার সারির সমান হতে হবে, সারির সমান হতে হবে, নাহলে কিন্তু গুণ করা যাবে না, গুণ করা যাবে না, মাথার মধ্যে রাখতে হবে, অঙ্ক করে গেলে হবে না। তো ম্যাট্রিক্স চ্যাপ্টারটায় বেশি সময় দেওয়া যাবে না, ম্যাট্রিক্স চ্যাপ্টারটা খুব ফাস্ট পড়তে হবে, এত সময় দেওয়ার কোনো সুযোগ নেই, এত সময় দেওয়ার মতো চ্যাপ্টার এটা আসলে না। ওকে, নেক্সট পরেরটা একটু খেয়াল করো। পরেরটার মধ্যে বলা হয়েছে, এটাও বুয়েট পরীক্ষায় আসা একটা কোশ্চেন, বুয়েট পরীক্ষায় আসা একটা কোশ্চেন। প্রশ্নের মধ্যে বলছে কি, প্রশ্নের মধ্যে বলছে হচ্ছে বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ধরো বি দেওয়া আছে, বি হচ্ছে 4 1 3, আর বি এ কি বলছে, বি এ বলছে হচ্ছে যেটা প্রশ্ন দেওয়া আছে -4, এইটা দেওয়া আছে। এখন এ বের করতে বলছে। এখন তোমরা আমাকে একটু বুঝাই বলো দেখি ভাইয়া, বি এর মাত্রা কত। বি এর যে মাত্রাটা, এই মাত্রাটা হচ্ছে 3 × 3। বি এর মাত্রা কত, বি এর মাত্রা হচ্ছে 3 × 1। এখন বলো দেখি এর মাত্রাটা কত হতে পারে, এর মাত্রা চ্যাটে লিখে বলো দেখি এর মাত্রাটা কত হবে। গুড, এর মাত্রাটা অনেকে লিখে ফেলছো। পায়েল সাহা, এর মাত্রাটা আসবে হচ্ছে 1 × 3 আসবে। এর মাত্রাটা আমরা একবারে ডিরেক্ট বলতে পারি, এর মাত্রাটাকে আমরা ডিরেক্ট বলবো হচ্ছে ভাইয়া, এর মাত্রাটা আসবে হচ্ছে 1 × 3। তুমি বলতে পারবে কেন 1 × 3 দিলেন, 1 × 3 এই কারণে দিলাম, এই 1 আর 1 সমান হবে 3 3। তাহলে এই পার্টটাকে আমি বলতে পারো, ধরে নাও এটা হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে তুমি যদি বি এ বের করো তাহলে 4 1 3 এক্স ওয়াই জেড, 4x 4y 4z, x y z 3x 3y 3z। সো এরকম কিছু একটা আসবে, এরকম কিছু একটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। তো আমার মনে হয় পরের পার্টটাও তোমরা প্রত্যেকে পারবা কিভাবে করবা, কারণ যেহেতু দুইটা ম্যাট্রিক্স তোমার সমান, তাহলে সমতাকরণ যদি তুমি করো, কার সাথে কার সমতাকরণ করতে পারো, তুমি বলতে পারো হচ্ছে এর সাথে তুমি এটাকে যদি সমতাকরণ করো তাহলে কত আসবে এখান থেকে, এখান থেকে এক্স এর মান আসবে হচ্ছে -1, ওয়াই এর মান 2, জেড এর মান আসবে হচ্ছে 1। তাহলে ম্যাট্রিক্সটা কত, ম্যাট্রিক্সটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। খুব সহজ একটা অঙ্ক, এত কঠিন কোনো কিছু না, কঠিন কোনো কিছু না। বাট ফার্স্ট অফ অল তোমাকে একটু বুঝতে হবে রেজাল্টটা কত, এটা ভালো করে দেখো। তোমাকে বলছে রেজাল্ট হচ্ছে 3 × 3, তোমার কাছে আছে একটা 3 × 1, তাহলে এর সাথে কতকে গুণ করতে হবে। এখন তোমাদের নিশ্চয়ই মনে আছে বা গুণ করতে চাইলে এই দুইটা সমান হইতে হয়, তাহলে এইটা 1 হইলে এখানে 1 আসবে, আর যেহেতু রেজাল্ট 3 আসতেছে তাহলে এইটা আর এইটা মিলেও কত রাখতে হবে,
3 থাকতে হবে। তো 3 থাকার জন্য আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। ওকে, এটা পারা গেল। একটু ভালো করে দেখবা, বুয়েট পরীক্ষা আসা একটা কোশ্চেন। নেক্সট চলে যাই, আরেকটা বুয়েটেরই একটা কোশ্চেন দেখবো, বুয়েট 16। এবং তোমরা খেয়াল করো সেম প্যাটার্ন ফলো করে, সেম প্যাটার্ন ফলো করতেছে। কিভাবে সেম প্যাটার্ন ফলো করতেছে এটা একটু ভালো করে বুঝাই। তুমি বলতে পারো যে ভাইয়া এই অঙ্কটাকে কয়ভাবে করা যায়? অঙ্কটা আমি দুইভাবে করতে পারি। তুমি বলতে পারো ভাই এ একটা ম্যাট্রিক্স আছে, বি একটা ম্যাট্রিক্স বের করতে বলা হয়েছে, এ বি দেওয়া আছে। তো তুমি অঙ্কটাকে দুইভাবে করা যায়, দুইটা ওয়ে আমি বলে দিচ্ছি। ফার্স্ট ওয়ে হচ্ছে তুমি বলতে পারো ভাই এ এর মানটা দেওয়া আছে তো 4 3 2 1, তুমি বি কে ধরে নাও এইটা এ বি সি ডি, দেন তুমি জাস্ট যে কাজটা করতে পারো এই দুইটাকে জাস্ট এইভাবে লেখো, এইটা ইজ ইকুয়াল টু কত, 10 17 4 7। এটা তুমি একটা ওয়ে হতে পারে, গুণ করে এ বি সি ডির মানগুলা বের করো, এটা একটা পসিবল ওয়ে হইতে পারে। বাট এর থেকে ইজি আর একটা মেথড আছে, যার যেটা পছন্দ হয়। তুমি চিন্তা করতে পারো ভাইয়া আমাকে তো এ বি এর মান দেওয়া আছে 10 17 4 7, আমি একটা কাজ করি, আমি উভয় পক্ষে একটা এ ইনভার্স গুণ করে দিই। তাহলে এই পার্টটা তো বোঝা যাচ্ছে কত আসবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স বা আই চলে আসবে। এবং আই এর সাথে বি কে গুণ করলে আমি বি পাবো। তাহলে বি ইজ ইকুয়াল টু এ ইনভার্স 10 17 4 7, 10 17 4 7 চলে আসবে। সো এই পার্টটা কিছুটা হলেও বোঝা যায়। এখন তুমি বলতে পারো ভাইয়া এ ইনভার্সটা কিভাবে বের করা যায় খুব ফাস্ট? এ ইনভার্স বের করার একটা শর্টকাট টেকনিক আছে খুব ফাস্ট, যেটা হচ্ছে এরকম, খেয়াল করো। তুমি যদি এ ইনভার্স বের করতে চাও, তুমি এর মান বের করো। মানটা কত? মান তুমি দেখেই বুঝতেছো 4 -6, তাহলে এর মানটা নিচে থাকবে 4 -6। আর উপরে কি বসবে এটা খেয়াল করো। উপরে এটা মনে রাখতে হবে যে ভাই এই বরাবর, এই বরাবর হচ্ছে আমি মানগুলাকে এক্সচেঞ্জ করব। সো এখানে আছে 4 আর 1, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 1 4। আর অন্য যে কর্ণ বরাবর আছে, অন্য কর্ণ বরাবর চিহ্ন উল্টাই দিব। তাহলে এইখানে যেহেতু কত আছে 3 2, এটাকে আমরা লিখবো হচ্ছে -3 -2। সো একবারে তুমি ইনভার্সটা বের করে ফেলতে পারবে। ইনভার্সটা খুব সহজে একবারে বের করা যায়। অ্যাডমিশন টেস্টে আসলে সরাসরি অ্যাডমিশন টেস্টে রিটেনে লিখে দিবা। আর যদি কেউ যদি ক্যালকুলেটর দিয়েও ডিরেক্ট করে ফেলো, ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট করে ফেললেও কোনো সমস্যা নেই। ক্যালকুলেটর দিয়ে করে ফেলো, স্যাররা জানে এটা ক্যালকুলেটরে করা যায়, ক্যালকুলেটরে করলেও নাম্বার পাবা, কোনো সমস্যা হবে না। ক্যালকুলেটরে করলেও কোনো সমস্যা হবে না, ফুল নাম্বারই দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। আর যদি তোমার 3 × 3 হয়, 3 × 3 এর কোনো শর্টকাট নাই, 3 × 3 তোমাকে ম্যানুয়ালি করতে হবে। আগের ম্যাথটা এইভাবে করা যেত না, আগের ম্যাথটা এইভাবে করা যেত না এই কারণে, খেয়াল করো আগের ম্যাথটার বি ম্যাট্রিক্সটা কত? বি ম্যাট্রিক্সটা তুমি তো বুঝতে পারছো, এটা তো হচ্ছে তোমার একটা 1 × 3। এর কি ইনভার্স বের করা যায়? ইনভার্স বের করতে চাইলে অবশ্যই এটাকে কি হইতে হয়, বর্গ ম্যাট্রিক্স হইতে হয় না? তো আগের ম্যাথটা ওই নিয়মে করা যাবে না, আগের নিয়মে করা যাবে না। যেহেতু এটা একটা বর্গ ম্যাট্রিক্স, তাহলে এই কারণে তুমি ইনভার্সের নিয়ম দিয়ে করতে পারতেছো। যদি বর্গ না হইতো তাহলে তুমি কিন্তু ইনভার্সের নিয়ম দিয়ে করতে পারতা না। তো এই পার্টটাও মাথার মধ্যে রাখার চেষ্টা করো। আমি ক্যালকুলেশনটা করতেছি না ডিটেল, তোমরা আসলে আহ নিজ দায়িত্বে এই জিনিসগুলো একটু দেখে নিবা। এগুলো খুব সহজ জিনিস, এগুলো ভালো করে বোঝা যায়। তো বি ম্যাট্রিক্সটা আমরা বের করা শিখলাম। আচ্ছা এবার আসো নেক্সট এই টাইপের অঙ্কগুলা। এই টাইপের অঙ্কগুলাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। সো বুয়েটে দুইবার আসছে, রিপিট আসছে। এবং আসলে সত্যি কথা বলতে গেলে এই অঙ্কটা পারার জন্য যে আসলে পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে হয় তা না, এটার জন্য আগে তোমাকে কোশ্চেন ব্যাংকে সলভ থাকলেই হয়। কারণ তুমি চিন্তা করো, যেহেতু এই কোশ্চেনটা 4 সালে 5 সালে আসছে রুয়েটে, তাহলে যে 13 সালে ভর্তি পরীক্ষা দিতে গেছে তার আসলে উচিত এগুলো সলভ করে যাওয়া। তো কোশ্চেন ব্যাংক থেকে রিপিট আসে। তো তুমি বলতে পারো ভাই এই অঙ্কটা সমাধান করতে পারি কিভাবে? বুঝতেই পারছো, এই নির্ণয় একটা আছে, বিস্তার করে দিয়ে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে একটা ইজি সলিউশন কি? ইজি সলিউশন হইতে পারে যে ভাই আমি শুরুতেই বিস্তার করে দিলাম। তুমি যদি শুরুতেও কেউ বিস্তার করে দেয়, বিস্তার করে দিলেও তুমি ফুল নাম্বার পাবা, কোনো সমস্যা নাই, কারণ এক্স এর মানটা
বের হওয়াটাই হচ্ছে মুখ্য বিষয়, এক্স এর মানটা বের হওয়াটাই হচ্ছে মুখ্য বিষয়। আর কারোর যদি মনে হয়ে থাকে যে না ভাই আমি বিস্তার করতে চাচ্ছি না, শুরুতে 1-2 লাইন একটু যোগ বিয়োগ করে নিব বা সারি কলাম অপারেশন চালাই নিব, করতে পারো। যেমন প্রথমেই এটা বোঝা যাচ্ছে, যেমন এখানে 5 আছে, এখানে 5 আছে, বিয়োগ করা যেতে পারে, তাহলে তুমি একটা কাজ করতে পারো। তুমি আর এই সাইড নোট গুলা তুমি যদি সারি কলাম অপারেশন চালাও, সারি কলাম অপারেশন চালাইলে অবশ্যই সাইড নোট দেওয়ার চেষ্টা করবা। তো সারি কলামটা কি, প্রথমটা থেকে থেকে বিয়োগ করলে কত আসবে, x-1, পরেরটা আসবে 3, পরেরটার জন্য তুমি এখান থেকে এটাকে যখন বিয়োগ করবা, 3 থেকে এটাকে বিয়োগ করলে -x-1, একটা মাইনাস কমন নিলে x-1 চলে আসলো, এটা আসলো হচ্ছে x+4 5, এটা আসবে 0 5 x+1। সো যারা ম্যাথটা করতেছো তারা বুঝতেই পারতেছো, একটা x-1 সামনে চলে আসে, এখান থেকে আসবে হচ্ছে 1 3 3, তারপরে আসবে হচ্ছে -1 x+4 5, তারপর আসবে 0 5 x+1, এটা ইকুয়াল টু 0। তুমি চাইলে আবার আরেকটা সারি কলাম অপারেশন চালাইতে পারো, চালাইলে দেখবে আরেকটা কমন যাবে। আর কারোর যদি মনে হয়ে থাকে যে ভাই আমি একবারে বিস্তার করে ফেলবো, বিস্তার করে ফেললেও কোনো সমস্যা নেই। অঙ্কগুলো একটু ভালো করে দেখবা, অঙ্কগুলো একটু ভালো করে দেখবা। আমাকে একজন বলছে ভাই ভুল হয়েছে। ভুল হয়েছে, আমি জানি ভুলটা কোথায় হয়েছে। আমার এখানে x+1 হবে, আমার এখানে x+1 হবে। আমি ভুল করলেও সমস্যা নেই, তোমরা ভুল করতে পারবা না। ওকে, থ্যাংক ইউ। x+1 হবে, x+1 হবে, হ্যাঁ বোঝাই যাচ্ছে, যেহেতু এখানে x+4 আছে, এর থেকে যদি আমি 3 বাদ দিই, 3 বাদ দিলে x+1 হবে। তোমরা এইভাবে করে নিও, কোনো সমস্যা নেই, তোমরা এইভাবে করে নিও। সেকেন্ড রোতে ভুল হয়েছে, আবার লিখলো। ওকে, আচ্ছা, ফাহাদ বলছো ভাইয়া রুয়েটে একটা বিশাল আকারের ম্যাট্রিক্স আছে, ওই ম্যাট্রিক্সটার করায় দেওয়ার জন্য। আচ্ছা, ওই ম্যাট্রিক্সটা আজকে ক্লাসের স্লাইডে নাই, বাট আমি তাও তোমাকে একটু বলে দিই, তুমি বুঝতেছো তুমি কোন ম্যাটটার কথা বলতেছো। যে ওই একটা 5x5 নির্ণয়ক যে বলা হয়েছিল, এর বিস্তার করে এর মান বের করতে বলা হয়েছে। এবং তোমাদেরকে আসলে নির্ণয়কের কেসে একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে। যেমন আমি যদি তোমাদেরকে একটা কোশ্চেন দিই, ঠিক এই কোশ্চেনটার কয়জন অ্যান্সার দিতে পারো। যে আমি যদি বলি এখান থেকে আছে হচ্ছে ধরো 1 2 7, একটা ম্যাথ বানাই, ধরো 10 2 8 0 1। আমি যদি তোমাকে বলি যে এই নির্ণয়কটার মান বের করো, তুমি কার সাপেক্ষে বিস্তার করবা? তোমাদেরকে একটু বুঝতে পারা উচিত যে ভাইয়া যেহেতু যে লাস্ট যেই রোটা আছে এইখানে 0 বেশি আছে, তাহলে এর সাপেক্ষে বিস্তার করাটা আমার জন্য ইজি। এবং বিস্তার করার সময় আমরা একটা চিহ্নের বিষয় পড়ছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, যেটা ওই যে সহগুণক ছিল। তাহলে এইটার বিস্তার করলে কত আসবে? তুমি বলতে পারো ভাই 0 দিয়ে কিছুকে মাল্টিপ্লাই করবো, তাহলে 0, তারপরে আমার কত আসবে, তারপরে আসবে হচ্ছে মাইনাস, এই 1 থাকবে, এইটা ইন্টু এইটা, এইটা ইন্টু এইটা, তাহলে 1 8 -17 +0। সো আমার যদি ক্যালকুলেশনে আমি ভুল না করে থাকি 62 টাইপের কিছু একটা এর মান চলে আসতে পারে। তো রুয়েট কোশ্চেনটাও আসলে এইরকমই কিছু একটা চেক করছিল, রুয়েটের কোশ্চেনটার ভিতরে এরকমই কিছু একটা আসছিল। তোমরা একটু কোশ্চেনটা মাথা ঠান্ডা করে একবার দেখো, যে অনেকগুলা রোতে 0 থাকে, ওই 0 গুলা যেই রো গুলাতে থাকে তার সাপেক্ষে বিস্তার করলেই ম্যাথটা খুব সহজে মিলে যায়। তো রুয়েটের কোশ্চেন ওইরকম ছিল। আমার মনে হয় এত কোনো কঠিন না, খাতা একবার লিখে লিখে করলে হবে। তোমরা আসলে অঙ্ক দেখে ভয় পেয়ে যাও, তোমরা দেখলে ভাইয়া 5x5 জীবনটা তো এখানেই শেষ করে দিয়ে আসলা, কিন্তু অঙ্কটা খুব সহজ। আজকাল আজকাল আমাদের আমাদের যদি এরপরে কখনো সুযোগ হয় বা রিভিশন হয় বা কোনো সলভ ক্লাস হয়, আমি চেষ্টা করবো এই ক্লাসগুলোতে এই অঙ্কটা দেখা দেওয়ার জন্য। ওকে, আচ্ছা, শোয়েব বলছে অনেক কষ্ট করে বুঝছি এটা। আচ্ছা, কষ্ট করে বুঝছো দেখেই তুমি এটা অনেক দিন মনে রাখতে পারবা, অনেক দিন মনে রাখতে পারবা। যদি কষ্ট করে না বুঝতা তাহলে হয়তো মনে রাখা যেত না। ওকে, নেক্সট চলে আসছে পরেরটা। আমাকে বলছে একটি বাস্তব ম্যাট্রিক্স দেওয়া আছে, কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা যখন বিপরীত ম্যাট্রিক্সটা বের করি তখন আমাকে কি করতে হতো, তখন আমাকে ওই যে মান দ্বারা ভাগ করতে হয়। তাহলে মনে রাখতে হবে, যেই ম্যাট্রিক্সের নির্ণয়কের মানটা কত আসবে, নির্ণয়কের মানটা 0 আসবে, তার বিপরীত ম্যাট্রিক্স বের করা যায় না। এবং এই জিনিসটাকে বলা হয় হচ্ছে, যে আমরা পড়ছিলাম সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে, যার এই মানটা 0 হয়। তাহলে বুঝতেই পারতেছে এর মান কত, এর মান হচ্ছে কে √k ইন্টু কে -2 × 2। এটা যদি 0 হয়
তাহলে বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। তাহলে এখান থেকে বলতে পারো কে স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0, কে এর মান চলে আসবে প্লাস মাইনাস 2। খুব সহজ অঙ্ক, সাস্ট কুয়েট আসে, এটা ভালো করে বুঝতে পারা উচিত। ইজি ম্যাথ। আসো আমরা অল্প কয়েকটা অঙ্ক বাকি আছে, আমার 2টা অঙ্ক দেখাইলে আমার মানে পার্টটা শেষ, বা ম্যাট্রিক্স পার্টটা আমাদের মোটামুটি পড়া হয়ে যাবে, বা বলে দিব লাস্টে কি পড়বা। জাস্ট আর ওয়েট করো, আর 10টা মিনিট টাইম দাও আমাকে, 10টা মিনিটও লাগবে না। তো খেয়াল করো প্রশ্নের মধ্যে বলছে কি 3x3 আকারের একটা কর্ণ ম্যাট্রিক্স আছে, কর্ণ ম্যাট্রিক্স আছে। তো এই কনসেপ্টটা তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করাই, সবাই একটু মনোযোগ দাও। সাপোজ আমার কাছে একটা জিনিস ধরে নাও যে এ বি সি ডি আছে, এটার মান আমি বললাম ধরো এ। আমি যদি এইখানে 5a করি, 5a মানে কি? 5a মানে তুমি বলতে পারো ভাই, প্রত্যেকটা এলিমেন্টকে কি দিয়ে গুণ করব? প্রত্যেকটা এলিমেন্টকে আমি 5 দিয়ে গুণ করব। এখন আমি যদি প্রত্যেকটা রো থেকে 5 এর মানটা কমন নিয়ে নিই, তাহলে কত পাচ্ছ খেয়াল করছো? 5 স্কোয়ার এ বি, আচ্ছা এখানে তো আমার সি আসবে, তুমি কেন সি দিলে, সি ডি পাচ্ছ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 5 স্কোয়ার ইন্টু এ। তাহলে এখান থেকে কি আমরা একটা কনসেপ্ট কোনোভাবে মানে মাথায় আনতে পারি যে ভাইয়া আমি যেই সহগটা দিয়ে গুণ করব এবং তার মাত্রাটা যত থাকবে, তাহলে মানে যেই সহগ টু দি পাওয়ার মাত্রা হয়ে যাবে। জিনিসটা বুঝো কিনা খেয়াল করো। যেমন আমি এখানে গুণ করছি কি দিয়ে? গুণ করছি হচ্ছে 5 দিয়ে, আর এর মাত্রা কত ছিল? মাত্রা ছিল হচ্ছে 2 ইন্টু 2। তাহলে খেয়াল করছো 5 স্কোয়ার হয়ে গেছে। সো আমরা যদি এই জিনিসটাকে একটু এইভাবে মনে রাখার চেষ্টা করি যে আমার যদি এ একটা ম্যাট্রিক্স থাকে এবং এ ম্যাট্রিক্সটা যদি এন ইন্টু এন হয়, তাহলে আর আমাকে যদি কোনো সময় বলে হচ্ছে এম এ, এইটার জন্য আসলে কি করতে হবে? এম এ ম্যাট্রিক্সের মানটার জন্য তুমি বলতে পারো যেটা হবে সেটা হচ্ছে আমি সহগ হচ্ছে এম, গুণ করতেছেন কত দিয়ে? এন দিয়ে। তাহলে এম টু দি পাওয়ার এন ইন্টু এ, এইরকম কিছু একটা আসা উচিত তোমাদের। তোমরা যদি একটু বুঝতে পারো, না বুঝতে পারলে মুখস্থ করবা। যেমন এখানে কত আছে? 2, মাত্রা হচ্ছে 3, তাহলে আমি বলতে পারি 2 কিউব হবে 2 কিউব ইন্টু ডি এর মানটা। তাহলে 2 এর মান কত? 2 কিউবের মান কত? 2 কিউবের মান হচ্ছে 8, ডি এর মান হচ্ছে 20। তার মানে এটা চলে আসবে কত বলো দেখি তোমার? 160। 160 চলে আসবে। এর উপর একটা ইনভার্স আছে, ইনভার্স থাকা মানে অ্যান্সার কত? ইনভার্স থাকা মানে অ্যান্সার চলে আসবে এ। অ্যান্সার থাকা মানে অ্যান্সার আমার চলে আসবে হচ্ছে এ। এখন একজন কোশ্চেন করছে যে ভাইয়া, তবু কোশ্চেন করছে যদি এন ইন্টু এন না হয়ে যদি এম ইন্টু এন হইতো। ফার্স্ট অফ অল এম ইন্টু এন হইলে মান বের করা যেত না, কারণ মনে রাখতে হবে তোমাকে যখন এরকম বলা হবে কর্ণ ম্যাট্রিক্স, বা যদি কোনো একটা নির্ণায়কের মান বের করতে হয় তাকে অবশ্যই কি হইতে হবে? তাকে অবশ্যই বর্গ হইতে হবে। তাহলে এইটা কখনোই হওয়া সম্ভব না যে 3 ইন্টু 2 বা 2 ইন্টু 3, কারণ তখন তুমি আর মানটা বের করতে পারতা না, তখন কিন্তু তুমি মানটা বের করতে পারতা না। ওকে। আর একজন জিজ্ঞেস করছে ভাইয়া উল্টা হলে কি হইতো? উল্টা হলে তুমি চিন্তা করো, উল্টা হলে তুমি তখন ভাগ করতা, এভাবে চিন্তা করে দেখবা। আচ্ছা ঠিক আছে, তো আমরা এই পার্টটাও মোটামুটি, আমি আবার তাহলে সামারিটা করি, সামারিটা সহজ করে বুঝাই। যে আমি এখানে গুণ করতেছি কত দিয়ে, একটু মনোযোগ দাও ভাইয়া, বেশিক্ষণ সময় লাগবে না। গুণ করতেছি 2 দিয়ে, মাত্রা হচ্ছে 3, তাহলে উপরে চলে আসবে 2 কিউব। 2 কিউব চলে আসলো। আর হচ্ছে তোমার ডি এর জন্য কত আসবে? ডি এর জন্য আসবে হচ্ছে 20, এটার মান হচ্ছে 160। 1/160 হচ্ছে অ্যান্সার। সো পরীক্ষায় যেটা দিবে সেটা দিয়ে করবা। এখানে 3 ইন্টু 3 না থেকে যদি 5 ইন্টু 5 থাকতো, 2 টু দি পাওয়ার 5 চলে আসতো। সো যেভাবে আসবে সেভাবে দেখবা। ওকে, আসো আমাদের নেক্সট আজকের লাস্ট ম্যাথ, এটা করলে শেষ। এই নির্ণয়কটার মান বের করতে বলা হয়েছে, এই নির্ণয়কটার মান বের করতে বলা হয়েছে, এবং এগুলো নিশ্চয়ই তোমরা জানো এটাকে কিভাবে করা যেতে পারে। কারণ আমি যদি একটা সারি কলাম অপারেশন করি, সারি কলাম অপারেশন করলে তুমি বলতে পারো ভাইয়া এ বি সি, এ বি সি, এ বি সি ইজ ইকুয়াল টু বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। তাহলে এ বি সি কমন নিলে তোমার কত চলে আসবে? এটাকে তুমি বলতে পারো এ বি সি যদি কমন নাও, তোমার 1 1 1 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। তো ওভারঅল দ্য রেজাল্ট উইল বি জিরো, দ্য রেজাল্ট উইল বি জিরো। এটা বুটেক্সে আসা কোশ্চেন, এগুলো পরীক্ষায় মাঝে মাঝে আসতে পারে।
টেনশন নেওয়ার কোনো কারণ, এগুলো মনে রাখতে হবে। তো আমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টারটা থেকে বেশি কোশ্চেনের দিকে আমরা যাব না। ম্যাট্রিক্স চ্যাপ্টারটা থেকে কোন টাইপের কোশ্চেনগুলো আসে একটু বলে দিই। সেটা হচ্ছে রিসেন্ট ইয়ার্স গুলাতে এই ইনভার্সের কিছু অঙ্কগুলো আসে, যেটা আমরা আজকে দেখলাম, যে গুণফল দেওয়া থাকে, ম্যাট্রিক্সটা বের করতে বলা হয়। এই টাইপের দুইটা অঙ্ক 16 সাল 17 সালে আসছে। আর এই মাত্রা রিলেটেড কোশ্চেন গুলো আসে, যে কখন গুণ করা যাবে, কখন যোগ করা যাবে, এই টাইপের কিছু কোশ্চেন যেগুলো থাকে, এই টাইপের কোশ্চেন গুলা আমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে আসতে পারে। আর আমাদের আজকের যে অন্যান্য চ্যাপ্টারগুলো আলোচনায় ছিল, সেগুলোতে আমরা আলোচনা করে দেখলাম, যে বহুপদীটা দেখলাম, এবং বহুপদীর পরে আমরা লাস্টে গিয়ে যে জিনিসটা আলোচনা করলাম সেটা ছিল হচ্ছে আমাদের আরেকটা চ্যাপ্টার ছিল যে দ্বিপদী। দ্বিপদীটাও আমরা বললাম যে দ্বিপদী থেকে কোন টাইপের কোশ্চেন গুলো আসতে পারে। দাঁড়াচ্ছে। সো সো আমাদের মোটামুটি আজকে ক্লাস এতটুকু পর্যন্তই। ইনশাল্লাহ আমরা একটু কি ভালো করে দেখতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এতটুকু পর্যন্ত থাক আজকে। ভাইয়া শেষ করে দেন, সমস্যা নেই। ভাইয়া ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে ওকে, ঠিক আছে। ভালোভাবে ক্লাসটি নেওয়ার জন্য। আপনাদের জন্য শুভকামনা রইল। আর সাথে ভাইয়া এবং আপুরা, তোমাদেরকেও ধন্যবাদ ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আজকে ক্লাসটিতে বেশ ভালোভাবেই তোমরা ক্লাস করছো। আর আগামী ক্লাসের জন্য প্রস্তুতি নাও। ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা রইল। আর ডেইলি এক্সাম দিলে ডেইলি এক্সাম দিও। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভাই পিডিএফটা আপলোড দিন।